হ্যালো গাইস, ওয়েলকাম টু লার্নিং প্রসেস। অনেকদিন ধরে লার্নিং প্রসেসের কোনো টিউটোরিয়াল দিচ্ছি না। লার্নিং প্রসেসের একটা প্রপার উদ্দেশ্য আছে আমার কাছে। উদ্দেশ্যটা হলো আপনারা যারা আপনাদের যাদের মোশন গ্রাফিক্স সম্পর্কে আগ্রহ আছে তাদেরকে সহযোগিতা করা। লার্নিং প্রসেস বা আমি কিন্তু ভিডিও ইউটিউবার না, ভিডিও টিউটোরিয়াল মেকার না। আমি টিউটোরিয়াল বানানোর একমাত্র উদ্দেশ্য হলো আপনারা আপনাদের যাদের প্রয়োজন মোশন গ্রাফিক্স সম্পর্কে জানার, তাদেরকে আমার রিয়েল লাইফে আমি যা করি, আমার প্রজেক্টগুলোতে আমি যা করি, সেই রিয়েল প্রজেক্টগুলোর ব্রেকডাউনই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সো এই রিয়েল প্রজেক্টের ব্রেকডাউন থেকে শুরু করে পরবর্তীতে খেয়াল করে দেখবেন আমি যা কিছুই লার্নিং প্রসেসের টিউটোরিয়াল হিসেবে আপ করেছি, এই সব কিছুরই প্রপার একটা প্ল্যান করেই আপ করা। কিন্তু কোনো প্ল্যান ছাড়া আমি যা মনে করি না যে জিনিসটা আপনাদের প্রয়োজন নাই, এরকম অনেক কিছুই আমি চাইলেই দিতে পারি। কিন্তু আমি কেন দেই না, এর কারণ হলো আপনাদের যেন অপ্রয়োজনীয় কোনো কিছু দেখে সময় নষ্ট না করতে হয়। ইন্টারনেট ইজ অসম, লার্নিং অলসো ইজ অসম, বাট আপনি যদি এই ইন্টারনেট এবং লার্নিং এটা ভালোভাবে ইউজ না করেন, ইন্টারনেটের সময়গুলি যদি আপনি নষ্ট করেন, তাহলে দেখা যাবে এর কোনো বেনিফিট কিন্তু আপনি পাবেন না। কিছু মানুষ ভালো, কিছু মানুষ খারাপ। আমার যেটা হয় প্রত্যেকটা কিছুই এই টিউটোরিয়াল শুরু করতেও আমাকে এখন অনেক কিছুই আমার মনে হয় যে অনেক কিছুই অনেকে জানে না, যেগুলি তাদের জানা দরকার। যারা জানে দিস ইজ ডিফারেন্ট থিং। যারা জানে তাদের হিসেব আলাদা। কিন্তু এখানে অনেক মানুষই আছে যারা বেসিক্যালি জানে না কিভাবে স্টার্ট করতে হবে, কিভাবে শুরু করতে হবে, কিভাবে কোথা থেকে শুরু করতে হবে, কোনটা আগে শিখতে হবে, কোনটা পরে শিখতে হবে, গ্রাফিক ডিজাইন কি, মোশন ডিজাইন কি, প্রিন্ট ডিজাইন কি, অ্যানিমেশন কি, 2D অ্যানিমেশন কি, 3D অ্যানিমেশন কি, কোন সফটওয়্যারে গ্রাফিক্স করা হয়, কোন সফটওয়্যারে অ্যানিমেশন করা হয়, কোন সফটওয়্যারে 2D অ্যানিমেশন করা হয়, 3D মডেলিং কি, সিনেমার জন্য যদি আমি কাজ করতে চাই তাহলে আমার প্রসেস কি, আমি যদি হলিউড ফিল্মের জন্য কাজ করতে চাই তাহলে আমার প্রসেস কি, আমি যদি শুধুমাত্র অ্যানিমেশন ফিল্মের জন্য কাজ করতে চাই তাহলে আমার প্রসেস কি, আমি যদি ডিজনির জন্য কাজ করতে চাই তাহলে আমার প্রসেস কি, আমি যদি পিকজারের জন্য কাজ করতে চাই তাহলে আমার প্রসেস কি। আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে জানতে হবে এবং শুরুতেই আপনার এই সবগুলো বিষয় সম্পর্কে অবগত হয়ে স্টার্ট করতে হবে। লাইফ ইজ টু শর্ট। হ্যাঁ, লাইফটা অনেক ছোট, কিন্তু বাই দিস টাইম আপনাকে এও জানতে হবে যে উইদিন ওয়ান ডে কোনো একটা সফটওয়্যার শেখা পসিবল না। হ্যাঁ, আপনি হয়তো দুই একটা টুলস অ্যান্ড টেকনিক হয়তো আপনি জানতে পারেন, সম্ভব। কিন্তু আপনাকে যদি কিছু একটা করতে হয় তাহলে আপনাকে ডে বাই ডে, ডে বাই ডে, আওয়ার বাই আওয়ার, আওয়ার বাই আওয়ার আপনাকে সময় দিতে হবে। সময় দিয়ে আপনাকে স্কিলটা ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপের এই ছাড়া আর কোনো উপায় নাই। ন্যাচারাল ট্যালেন্ট খুব কম মানুষ আছে। হ্যাঁ, কিছু ন্যাচারাল ট্যালেন্ট আমরা দেখতে পাই যারা খুব সহজে সব কিছু করে ফেলে। আমি ন্যাচারালি ট্যালেন্ট না, বিলিভ মি, আমি ন্যাচারালি ট্যালেন্ট ছিলামও না এবং এখনও না। আমাকে আমার যা আউটপুট, আমার যা কিছু আপনারা দেখেন, এই সব কিছু আমি আওয়ার অ্যান্ড আওয়ার অ্যান্ড আওয়ার প্র্যাকটিস করে করে আমি ডেভেলপ করার চেষ্টা করি। স্টিল ইটস আ সেম থিং। সো আপনার যদি ন্যাচারাল ট্যালেন্ট না থাকে, আপনার এমন কিছু মনে করার কোনো কারণ নাই যে অমুক অনেক ভালো করতেছে, আমি কেন পারতেছি না, অমুকের অনেক প্রোগ্রেস, আমার কেন প্রোগ্রেস নাই, ওর কাজ এত ভালো, আমার কেন ভালো না। সো এত ভাবনা দিয়ে হবে না, এত ভাবনা দিয়ে হবে না। আপনাকে আপনার বেসিক, আপনার কোর যে এক্সপার্টিস সেটা বুঝতে হবে, বুঝে আপনাকে কাজ করতে হবে। প্রত্যেকটা মানুষের এক একটা এক্সপার্টিস থাকে, প্রত্যেকটা মানুষের এক একটা কোর। এই এক্সপার্টিসটা অবশ্যই আপনার কাছে আছে, এই ইঞ্জিনিয়ারিং সিস্টেমটা আপনার মধ্যে, আপনার ভিতরেই আছে। একদম কোনো সন্দেহ ছাড়া আপনার একটা ওই
উইক উইক আপনার যেমন উইক পয়েন্ট আপনার মধ্যে আছে, আপনার একটা স্ট্রং পয়েন্ট আছে। এই স্ট্রং পয়েন্টটা আপনাকে খুঁজে বের করতে হবে যে আমার কোনটা স্ট্রং পয়েন্ট। লেটস সে আমার স্ট্রং পয়েন্ট, আমি সবসময় বিলিভ করি যে আমি হার্ডওয়ার্ক করে, আমি সময় দিয়ে আমি কিছু একটা করতে পারি। এটাই আমার আমার স্ট্রং পয়েন্ট। আমি আমার যত 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 প্রবলেমই হোক, যত কঠিন সময় আসুক, আমার স্ট্রং পয়েন্ট হলো আমি জানি যে এই কঠিন সময়টা আমি পার করতে পারবো। ইটস বিকজ অফ আমি হার্ডওয়ার্ক করতে প্রস্তুত। আমার সম্পূর্ণ ফোকাসটাই হলো আমার হার্ডওয়ার্কের উপরে। হ্যাঁ, এইখানে অনেকগুলা স্টেপ আছে, যে স্টেপগুলো আপনি আস্তে আস্তে লার্ন করবেন, আস্তে আস্তে লার্ন করবেন। অ্যাট সার্টেন লেভেলে আপনাকে হার্ডওয়ার্ক কী করতে হবে, হার্ডওয়ার্ক করতে করতে আপনি বাকি স্টেপগুলা শিখবেন। এই স্টেপগুলা 4টা, এই যে এই লার্নিংয়ের কনশাস লার্নিংয়ের 4টা স্টেপস। এই 4টা স্টেপের মধ্যে প্রথমটাই হলো অর্ডিনারি লেভেল, যারা আমরা একদম নতুন বিগিনার, তাদের হলো হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্কের পরেই হলো আপনার সারেন্ডার। আপনি লেভেল 2তে যখন প্লে করবেন, তখন আপনি এই হার্ডওয়ার্কের পাশাপাশি মেডিটেশন করবেন। এরপরে নিজে শুধুমাত্র প্র্যাকটিস না করে নিজেকে নিয়ে ভাববেন কোনো কিছু একটা কিভাবে হবে, এটা নিজের মধ্যে প্র্যাকটিস ছাড়াও চিন্তার মাধ্যমে আপনি অনেক কিছু ওভারকাম করবেন। সো এইরকম অনেক কিছু নিয়েই একটা লাইফ আপনাকে বিল্ড করতে হবে। আপনি শুধু একটা জিনিস একটাভাবে একদিকে দৌড় দিবেন, এইভাবে দৌড় দিলে হবে না, এইভাবে দৌড় দিলে হবে না। আপনাকে ইচ অ্যান্ড এভরিথিং খেয়াল করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং খেয়াল করে আপনাকে এগোতে হবে। সো এই যা এখন যা বলছি, এই কথাগুলো এখানে বলার রিজন হলো যে কিছু কিছু ডিজাইনার, কিছু কিছু ছেলে ফেলে যারা নতুন এসে শুরুতেই অনেক কিছু করে ফেলার চিন্তা করে এবং ভুলভাবে সব কিছু স্টার্ট করে, খুব দ্রুতই সব কিছু পেয়ে যেতে চায়। খুব দ্রুত কোনো কিছুই সম্ভব না। দ্রুত একটা দুইটা জিনিস শেখা সম্ভব। এই সম্ভব দিয়ে এইটা শেখে আপনার আল্টিমেট দের ইজ টু থিংস, একটা এন্ড গোল, একটা মিনস গোল। আপনি যে এই দুই একটা জিনিস শিখছেন, এই দুই একটা জিনিস শেখায় আপনি দুই একটা টেকনিক অ্যাপ্লাই করে হয়তো সাডেন কিছু একটা করলেন, কিন্তু এটা এটা আপনার লং লাস্টিং করার চান্স নাই বললেই চলে। সো আপনাকে চিন্তা করতে হবে এন্ড গোল। আপনি ২ বছর পর আসলে কি করবেন? ২ বছর পর আপনার পজিশনটা কোথায় যাবে? এই চিন্তাটা করে আপনাকে এগোতে হবে। আপনার এই চিন্তা করার দরকার নাই যে ১ মাস পর, ২ মাস পর, ২ দিন পর, আজকে সকাল থেকে সন্ধ্যায় আমি সবকিছু ধ্বংস করে ফেলবো। না, এই সকাল থেকে সন্ধ্যায় সবকিছু ধ্বংস করা যায় না। যেইটুকু যায় সেইটা লাস্টিং করে না। সেইটা আপনার জীবনে এন্ড গোলে আফটার 2 ইয়ার্স আপনাকে আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না। কোনো ভ্যালিউ অ্যাড করবে না। সো এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে। আর আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো, এতদিন আমার চ্যানেলে কোনো ছিল না। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কোনো টিউটোরিয়াল ছিল না। আজকে আমি ফটোশপের আমি যা জানি, আমার যে টুলসগুলা আমি শুধু মোশন গ্রাফিক্সের জন্য ইউজ করি, এই টুলসগুলাই আপনাদের সাথে খুব সিম্পল ওয়েতে শেয়ার করার চেষ্টা করব। আমি আজকে যা দেখাচ্ছি এইটা হলো আমি মোশন গ্রাফিক্সের জন্য যেই টুলসগুলা ইউজ করি, ওই টুলসগুলাই দেখাবো শুধু। আমি স্টিল ফটোশপ আমি অন্যদের কাছ থেকে শিখি। এখনও যারা ফটোশপের এক্সপার্ট তাদের কাছ থেকে আমি ফটোশপ চান্স পেলেই শিখি। সো ফটোশপ এবং ইলাস্ট্রেটর আমি শুধুমাত্র ইউজ করি আমার প্রয়োজন যা, তার জন্য ইউজ করি। আমি এর বাইরে কোনো কিছুই জানি না। সো আজকে শুধুমাত্র যারা মোশন গ্রাফিক্সের জন্য ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করতে চান তাদের কিছু টুলস অ্যান্ড টেকনিক দেখাবো। এই টুলস অ্যান্ড টেকনিক দেখাবো মানে আপনি আজকেই সব কিছু শিখে যাবেন তা না, এটাও আপনাকে ডে বাই ডে
প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে আপনি শিখবেন। সো চলেন যদি আমরা ফটোশপটা ওপেন করি, দেখেন ফটোশপ হচ্ছে রাস্টারাইজ ইমেজ প্রসেস করে, এটা কিন্তু ভেক্টর না। আফটার ইফেক্টস হচ্ছে ভেক্টর ইমেজ প্রসেস করে, যেখানে আপনার রাস্টার আর ভেক্টর। হোয়াট ইজ রাস্টার অ্যান্ড হোয়াট ইজ ভেক্টর, চলেন আমরা দেখি। আমরা যদি লিখি হোয়াট ইজ ফটোশপ, ফটোশপ Adobe Photoshop is a raster graphics editor developed and published by Adobe Inc. for Windows and Mac OS. It was originally created in 1988 by Thomas and John Knoll. Since then, the software has become the industry standard not only in raster graphics editing but in digital art as a whole. আরও অনেক কিছু আছে। আমি যেই পয়েন্টটা আপনাদের বলতে চাচ্ছিলাম সেটা হলো ফটোশপ ইজ এ রাস্টার গ্রাফিক্স এডিটর। রাস্টার গ্রাফিক্স এডিটর। লেট মি শো ইউ অ্যাবাউট ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর ইজ এ ভেক্টর গ্রাফিক্স। সো আপনাকে দুইটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমটা হইল ফটোশপ ইজ এ রাস্টার আর ইলাস্ট্রেটর ভেক্টর। আপনি আপনার মোশন গ্রাফিক্সের জন্য যখন ভেক্টর কোনো কিছু নিয়ে কাজ করবেন তখন আপনি ইলাস্ট্রেটর ইউজ করবেন। আপনি যে কোনো প্রয়োজনে কোনো রাস্টার ইমেজ নিয়ে যখন কাজ করবেন তখন আপনি ফটোশপ ইউজ করবেন। ওকে, লেটস কাম ব্যাক টু আওয়ার বিজনেস। দেখেন প্রথমে হলো ফাইল। ফাইল থেকে ওপেনে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো কিছু ওপেন করবেন, সেটা যেটাই হোক, ইমেজ, most of the time it should be image, or also you can import any kind of video inside Photoshop nowadays. কারণ আগে ফটোশপে কোনো ধরনের ভিডিও ইম্পোর্ট করা যেত না। দেখেন এখানে একটা টাইমলাইন দেখা যাচ্ছে, এই যে এই টাইমলাইনটা এখন দেয়া আছে। আপনি কোনো ভিডিও ইম্পোর্ট করতে চাইলে ভিডিওর জন্য এই টাইমলাইনটা ক্রিয়েট করা। আপনি ঠিক ওপেনে গিয়ে যেইভাবে একটা ইমেজ ওপেন করবেন নর্মালি, এমনভাবে আপনি যখন যে কোনো একটা ইমেজ ইম্পোর্ট করলেন, ইমেজটা ইম্পোর্ট করার পরে লেটস সে আমি এই ইমেজটা ইম্পোর্ট করলাম। প্রথমেই আপনি যে কোনো ইমেজ ইম্পোর্ট করার পরে এরকম একটা ডায়ালগ বক্স দেখতে পাবেন। এই ডায়ালগ বক্সটা থেকে দেখেন এই ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডোজ হেল্প, সফটওয়্যারের যত ধরনের সুযোগ সুবিধা আপনার পাওয়া যেতে পারে এই সব কিছুই এই মেনুগুলাতে দেয়া থাকে। এইটা নট অনলি শুধুমাত্র ফটোশপ, যেই কোনো ধরনের সফটওয়্যারেই এই মেনুগুলাতেই সব কিছু দেয়া থাকে। এই মেনুগুলাতে সব কিছু দেয়া থাকার পরও আপনার সব সফটওয়্যারেই আবার শর্টকাট দেয়া থাকে, সেটা কিবোর্ড হোক অথবা লেফট রাইটে কোনো এক্সট্রা মেনু দিয়ে হোক। সো এইখানে আপনি দেখেন কিবোর্ডেও সব কিছু দেয়া আছে এবং এই লেফটে এই যে মেনুটা, এই মেনুতেও সব কিছু দেয়া আছে। ধরেন আপনার এই যে মুভ টুল, প্রথমেই মুভ টুল দিয়ে দেখেন, মুভ টুলে যদি আপনি কার্সারটা রাখেন, মুভ টুল এরপরে ব্র্যাকেটের মধ্যে দেখেন ভি দেখাচ্ছে। ভি মিনস আপনি যদি আপনার
কিবোর্ড থেকে শুধুমাত্র প্রেস করেন, ভি প্রেস করলে সাথে সাথে আপনি মুভ টুলটা পেয়ে যাবেন। মুভ টুল কেন? যে কোনো প্রয়োজনে আপনি যদি কোনো লেয়ারকে মুভ করাতে চান, এদিক সেদিক নিতে চান, তাহলে আপনার মুভ টুল। আমি শুরুতে এই প্রত্যেকটা জিনিস একটা একটা করে দেখাই, এরপরে অন্য যেই বিষয়গুলা ওই বিষয়গুলা দেখাচ্ছি। এখানে যে প্রত্যেকটা আমি জানি তাও না, আমি যে কয়টা জানি, যে কয়টা বেসিক্যালি ইউজ করার দরকার হবে আপনার মোশন গ্রাফিক্সের জন্য, এই কয়টাই জানি। ফটোশপে অনেক কিছু করা যায়, ডিজিটাল পেইন্টিং, ফটো রিটাচিং, অনেক কিছুই করা যায়। সো আপনি যদি ফটো রিটাচিং করেন, এক ধরনের টুল ইউজ করা হবে। আপনি যদি পেইন্টিং করেন, আরেক ধরনের টুল ইউজ করা হবে। আপনি যদি শুধুমাত্র ফটো এডিটিং করেন, আই মিন ও সব কিছুই কিন্তু এডিটিং। আপনার ধরেন ফটোটা রিটাচিং মানে অনেক পুরনো ছবি আপনাকে দেয়া হলো, ওই পুরনো ছবিটা আপনি ঘষা মাজা করতে 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 ওইটারে একদম নতুন করে ফেললেন, কালার টালার দিয়ে এইটারে ফিক্স করলেন। এখন আপনার যে কোনো টুলস অ্যান্ড টেকনিক কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে রিগার্ডিং টু ইয়োর নিড। আপনি আসলে কি করবেন এইটার উপরে নির্ভর করে আপনাকে ওই স্পেসিফিক টুলস অ্যান্ড টেকনিকের দিকে আপনাকে নজর দিতে হবে। সো আমাকে যদি আপনি একটা পুরনো ছবি এনে দেন, আমি ওইটাকে হয়তো ঘষে মেজে কিছু একটা করতে পারবো, কিন্তু যে ধরেন এক্সপার্ট, এই এক্সপার্টিস যে যে এইটা নিয়েই শুধু কাজ করে, ও কিন্তু দুর্দান্তভাবে ওই কাজটা করতে পারবে, যেটা আমি পারবো না। আবার আমাকে যদি আপনি মোশন গ্রাফিক্সের কোনো কিছু একটা দেন, আমি জানি যে এইটা কিভাবে করব। সো এইটার প্রসেস আবার আলাদা। এই জন্য আপনাকে জানতে হবে যে আপনি কোন পারপাসে একটা সফটওয়্যার শিখতে চান। আপনার পারপাসটা যদি আপনি জেনে থাকেন, তাহলে আপনার সুবিধা হবে আপনি কি খুঁজবেন। ধরেন আপনি আমার এই ভিডিওটা দেখলেন, কিন্তু আপনি বেসিক্যালি করতে চান এই যে বললাম ফটো রিটাচিং, অথবা আপনি ডিজিটাল পেইন্টিং করতে চান। এখন ডিজিটাল পেইন্টিং তো আমি হয়তো বলতে পারবো, ডিজিটাল পেইন্টিংয়ের জন্য আপনার প্রয়োজন হবে স্ট্রোক, ব্রাশ, ব্রাশ টুল ইউজ করতে হবে আপনাকে। বাট এই যে ব্রাশ টুলের হাজার হাজার ভেরিয়েশন আছে, এবং যারা এই ডিজিটাল পেইন্টিং করে তাদের এক্সট্রা ব্রাশের কাস্টম ব্রাশ ওরা তৈরি করে। সাথে সাথে কাস্টম ব্রাশ ওরা ইন্টারনেটে অনেক কাস্টম ব্রাশ পাওয়া যায়, ওই ব্রাশগুলা ওরা নামায় ওদের লাইব্রেরিতে ওরা এই ব্রাশগুলা সেট আপ করে রাখে। যেখানে আপনি ধরেন আমি যদি বি চাপি, আমি ব্রাশ ব্রাশ পেয়ে গেলাম। এই যে দেখেন আমি যে ব্রাশ পেয়ে গেলাম। এখন আমি যদি ধরেন একটা গাছ আঁকার চেষ্টা করি, ধরেন এটা একটা গাছ আঁকবো আমি, সব স্ট্রোক কিন্তু একই রকম দেখা যাচ্ছে। তো সব স্ট্রোক তো একটা গাছের কি সব স্ট্রোক একই রকম হয় না? একই রকম হয় না। সেই ক্ষেত্রে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রোকের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাশ নিয়ে আপনাকে কাজ করতে হবে। এরপরে দেখেন কালার, এই যে কালার, আমি কালারও চেঞ্জ করতে হবে ছোট বড় করে, কখনো 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 কম কখনো বেশি। এই যে একটা শেপ কিন্তু তৈরি হচ্ছে। আমি এখানে আরেকটু কাজ করে নিচ্ছি, যেটা আপনাদের পরে বুঝাবো। আমি কি করলাম এটাও আপনাদের দেখাবো, নো ওয়ারিস। কিন্তু দেখেন আমি একটা ভুল করেছি। এই ভুলটা হলো, এখানে আপনার প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা আলাদা নিতে হবে আপনার যদি প্রয়োজন হয়। যেমন আমি এই যে ছবিটার উপরেই আমি যেই গাছটা আঁকলাম, এই গাছটা আমি ছবিটার একই লেয়ারে আমি ড্র করেছি। একই লেয়ারে ড্র করাতে যেটা হয়েছে, আমি এখন কন্ট্রোল ভি চেপে যদি মুভ করি, তো আমার এই ফটোশপটা কিভাবে কাজ করে, ফটোশপ লেয়ার বাই লেয়ার লেয়ার বাই লেয়ার কাজ করে। আপনার প্রয়োজনে আপনি লেয়ারগুলো আলাদা আলাদা করে কম্পোজিশনের জন্য হোক, এডিটিংয়ের জন্য হোক, যে কোনো কাজের জন্যই হোক,
আপনার যখন লেয়ার বাই লেয়ার আলাদা থাকবে, দেখেন আমি একসাথে করে ফেলাতে এখন আমি গাছটা সরাইতে পারতেছি না। আমি চাচ্ছিলাম গাছটা একটু সরায় রাখতে অথবা হাইড করে রাখতে, কিন্তু এখন আমি ছবি হাইড করার সাথে সাথে আমার গাছটাও হাইড হয়ে যাচ্ছে। সেজন্য আমি যদি এই যে দেখেন আমি যেটা করেছিলাম একটু আগে, যে এখানে হুট করে ক্লিক করে নতুন একটা লেয়ার নিয়ে আসছি, আমি যদি নতুন একটা লেয়ার নিয়ে এই গাছটা আঁকতাম, দেখেন আমি এবার নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে আমি গাছটা আঁকা শুরু করব, কিন্তু আমার তো কোনো কিছুই আসতেছে না। ওয়াই? ও, আসতেছে কিন্তু আমি দেখছি না। কারণ কি বলেন? কারণ হচ্ছে এই যে খেয়াল করুন, এইখানে রাইট সাইডে আমার যে কার্সারটা যেখানে আছে, এটা খেয়াল করুন। আমার ছবির যে লেয়ারটা, এই ছবির লেয়ারটা উপরে থাকাতে আমি নিচের লেয়ারটা দেখতে পাচ্ছি না। সো আমাকে কি করতে হবে? এই লেয়ারটা উপরে নিয়ে আসতে হবে। খুব সিম্পল অর্ডার, আপনার যেইটা উপরে থাকবে ওইটা উপরে দেখা যাবে, যেটা নিচে থাকবে ওইটা নিচে দেখা যাবে। ইচ অ্যান্ড এভরিথিং এইভাবেই কাজ করে। আপনি যত কিছুই রাখবেন এখানে, যদি মনে করেন যে আমি আলাদা আলাদা রাখতে চাই, তাহলে আপনাকে প্রতিবারই এই যে দেখেন এখানে এই অ্যারোটাতে ক্লিক করে, এই সাইনটাতে ক্লিক করে একটা এক্সট্রা লেয়ার নিতে হবে। ওই এক্সট্রা লেয়ারটাকে সিলেক্ট করে আপনার এই প্রিভিউতে, এই উইন্ডোতে এসে আপনার যে কোনো কাজই করতে হবে। তো যেই লেয়ারটা সিলেক্ট থাকবে আপনি যা কিছু অ্যাপ্লাই করবেন ওই লেয়ারটাতেই সব কিছু অ্যাপ্লাই হবে। সো এটা তো লেয়ার সিস্টেমটা দেখলেন। লেয়ার সিস্টেমটার পরে আমরা যেখানে ছিলাম সেটা হলো, ছবিটা আমি নষ্ট করে ফেলছি, এই এই কম্পোজিশনটা থাক। আমি জাস্ট চাই যে এই ছবিটাই আরেকবার ইম্পোর্ট করলাম। এই ছবিটা আরেকবার ইম্পোর্ট হবে না, কারণ একই নামে একই জিনিস দুইবার ইম্পোর্ট হয় না। সো আপনি যদি একই নামে একই জিনিস দুইবার ইম্পোর্ট করতে চান, এটা যেহেতু হবে না, তো টেকনিকটা কি? টেকনিকটা হলো আপনি এই জিনিসটা সেভ করে ফেলেন। আমি যদি এই জিনিসটা সেভ করে ফেলি, টিউটোরিয়াল প্রজেক্ট লার্নিং প্রসেস এলপি 2025 course design, motion design live session was my motion design live master class. This is 6. So Photoshop master class. আমাদের এই প্রজেক্টের নাম হলো ফটোশপ মাস্টার ক্লাস ফর মোশন ডিজাইন। ওকে, ইয়া গ্রেট। ফটোশপ মাস্টার ক্লাস ফর মোশন ডিজাইন, ইয়েস। এখন দেখেন একটা একটা করে যাই, হ্যাঁ, সবগুলা জিনিস একসাথে গেলে ইয়ে হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। লেয়ার সিস্টেমটা গেল। কারো যদি লেয়ার সিস্টেম নিয়ে কোনো প্রবলেম থাকে, কারো যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, সাথে সাথে আমাকে আস্ক করেন। আমার ফেসবুকে ইনবক্স করলে আমি রিপ্লাই দেই, আমার ইউটিউবে কমেন্ট করার সাথে সাথে আমি রিপ্লাই দেই, আমার ফেসবুক পেজে কোনো ধরনের কোনো কিছু বললে সেখানেও আমি রিপ্লাই দিই। সো আপনার যে কোনো প্রয়োজনে শুধু আমি না, যে কাউকেই নক দিতে কোনো দ্বিধা করার কিচ্ছু নাই। আপনার সে যদি রিপ্লাই দেয় গুড, সে যদি রিপ্লাই নাও দেয় তাও গুড। কারণ আপনি যখন কাউকে কোনো কিছু একটা জানার জন্য কোনো প্রশ্ন করবেন, দ্যাট মিন্স এটা আপনার প্রয়োজনে আপনি কাউকে নক দিলেন। সে যদি প্রয়োজন মনে না করে, সামহাও সে যদি ব্যস্ত থাকে, আপনার মেসেজ না দেখে, সে হয়তো রিপ্লাই দিবে না। তাতে করে তাকে খারাপ ভাবার কোনো কারণ নাই। কারণ আপনার কোনো কিছু রিপ্লাই দিতে সে কিন্তু বাউন্ড না, বাধ্য না। সে যদি আপনাকে সহযোগিতা করার মানসিকতা থেকে রিপ্লাই দেয়, আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। যদি না দেয়, তাও আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। হয়তো সামহাও সে ব্যস্ত ছিল, তার নিজের কাজে সে আপনাকে সময় দিতে পারেনি বলেই রিপ্লাই দেয়নি। এতেও কোনোভাবেই কাউকেই কখনো খারাপভাবে দেখা যাবে না। ওকে, লেটস মুভ টু আওয়ার টপিক। লেয়ারিং সিস্টেম দেখলাম। এরপরে দেখেন, যে কোনো সিলেকশনের জন্য, যেই কোনো ধরনের সিলেকশনের জন্য, অটোমেটিক সিলেকশনের জন্য, ইজি সিলেকশনের জন্য এখানে কয়েকটা টুল আছে। রেক্টেঙ্গুলার টুল, ইলেপটিক্যাল টুল, সিঙ্গেল র, সিঙ্গেল কলাম।
সো ম্যাক্সিমাম সময় আমাদের যে দুইটা জিনিস প্রয়োজন হয় সেই দুইটা জিনিসের মধ্যে একটা হলো রেক্টেঙ্গুলার। আপনি যে কোনো কিছু হুটহাট করে সিলেক্ট করতে চাইলে আপনার এই রেক্টেঙ্গুলারটা ইউজ করতে হবে। এই রেক্টেঙ্গুলারটা ইউজ করে আপনি যে কোনো এরিয়া কপি পেস্ট। তার আগে অবশ্যই আপনাকে যেই কথাটা একটু আগে বলেছিলাম, আপনাকে যেই লেয়ারটাতে আপনি কাজ করবেন ওই লেয়ারটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে। তো এখন আমি চাচ্ছি এই যে আমি এখানে দাগাদাগি করছি ছবির উপরে উল্টাপাল্টা, আমি এই জিনিসগুলি আমি রিমুভ করে দিতে চাই। দেখেন এই লেয়ারটা, হ্যাঁ এই লেয়ারটা আমি সিলেক্ট করে এই যে আমি কুইক সিলেক্ট করে এটা আমি ডিলিট করে দিলাম। এই যে সিলেক্ট করে ডিলিট করার পরে ডি চাপার পরে আমার এই সিলেকশনটা এখন ডিসিলেক্ট করতে হবে। আমি যে সিলেকশনটা করেছি এই সিলেকশনটা আমি আর চাই না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি চাপলে ডিসিলেক্ট হয়ে যাবে। আপনার যে সিলেকশনটা ছিল এই সিলেকশনটা ভিজিবল হয়ে যাবে, ইনভিজিবল হয়ে যাবে, ডিজেবল হয়ে যাবে। ওকে, এরপরে সেম আপনি এই টুলটা যখন নেবেন এইটা আপনাকে যে কোনো ধরনের এক্সাক্ট সার্কেল শেপের জন্য হেল্প করবে। ডিজাইনের ক্ষেত্রে আমাদের অনেক সময় এই সার্কেলটা প্রয়োজন হয়, এই সার্কেলটা আমাদের দরকার হয়। এরপরে দেখেন লেজো টুল। লেজো টুলটা কি, আপনি কোনো কিছু রেক্টেঙ্গেল অ্যান্ড এই যে ইলিপসের যেই প্রসেসটা ছিল ওর কিন্তু আপনি চাইলে আপনার মতো করে শেপ ক্রিয়েট করতে পারবেন না। ওর যেই স্কোয়ার এবং রাউন্ড ওই শেপের মধ্যেই আপনাকে থাকতে হবে। কিন্তু এইটা হলো আপনি যদি আপনার হাত যদি অ্যাকুরেট থাকে, আপনি যদি পারেন তাহলে যে কোনো ধরনের শেপ আপনি ক্রিয়েট করতে পারবেন। কুইক সিলেকশনের জন্য, কুইক কাস্টম শেপ ক্রিয়েট করার জন্য আপনি এই টুলসটা ইউজ করবেন। এবং এর পরেরটাই দেখেন পলিগনাল লেজো টুলটা দেখেন, এইটা আবার আপনি আপনার কাস্টম শেপ, কিন্তু দেখা যায় কাস্টম শেপটা আপনার কোনো ধরনের ধরেন এইরকম শেপ, তো এইরকম শেপটা তো আপনি এইটা দিয়ে পাবেন না। দেখেন এটা দিয়ে কি আসতেছে, এটা দিয়ে একদম স্ট্রেট স্কোয়ার চলে আসতেছে। তো স্ট্রেট স্কোয়ারের চেয়ে আপনার এরকম যদি প্রয়োজন হয় তখন আপনি এরকম শেপের জন্য এই টুলসটা ইউজ করলেন। এই টুলসটার পরে দেখেন ম্যাগনেটিক। ম্যাগনেটিক মানে ম্যাগনেট তো বুঝেনি, চুম্বক। এই দেখেন চুম্বকের মতো আপনার লাইনটা সে ড্র করে দিচ্ছে। এখন আপনার খেয়াল রাখতে হবে যে আপনার লাইনটা ঠিক মতো যাচ্ছে, যখনই ঠিক মতো যাবে না তখনই হয়তো আপনার সামহাও হয়তো ম্যাগনেটটা ধরতে পারতেছে না, অথবা আপনি যে লাইনে যেভাবে চালাচ্ছেন ওইভাবে ও কুইক রিকগনাইজ করতে পারতেছে না ইমেজের এরিয়াটা। ডাবল ক্লিক করে যেই লাস্ট এরিয়াতে এসে ডাবল ক্লিক করলে দেখেন ইমেজটা কুইক সিলেকশনটা হয়ে গেছে। এখন এইটাকে রিফাইন করতে হবে, আপনার কাজ হবে এটাকে খুব ভালোভাবে রিফাইন করে করা, যেন আপনার কোনো এজ না থাকে। যেমন ধরেন এইখানে একটু বেশি চলে গেছে, এখানে ভিতরে ঢুকে গেছে। এখন এই বেশি ভিতরে ঢোকা এবং বাইরে যাওয়া, আপনার এই সাইডটা তো আমাদের ঠিক আছে, শুধু এখানে একটু প্রবলেম। সেই ক্ষেত্রে দেখেন এইখানে কিছু টুলস, অ্যাড টু সিলেকশন, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এরপরে ইন্টারেস ইন্টারসেক্ট উইথ সিলেকশন। সো আমাদের এখন কি দরকার, আমাদের এখান থেকে একটু সাবট্রাক্ট করা দরকার, আমাদের কিন্তু অ্যাড করা দরকার নাই। এখানে এসে আমি অ্যাড করব। সো আমি দেখি সাবট্রাক্ট দিয়ে কি হয়। হ্যাঁ, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কোনো কিছু যেন এইটা বাইরেরটা চলে গেল। এখন আমার অ্যাড করতে হবে। এখন আমি কি করছি, এখন ভিতরে ঢুকায় ফেলছি। এখন আমাকে অ্যাড করতে হবে। দেখেন অ্যাড টু সিলেকশন। কখনো যদি উল্টাপাল্টা আচরণ করে তখন যেই সিলেকশনটাকে আপনি
এক্স্যাক্টলি মার্ক করতে চান, ওইখানে ক্লিক করলেও ওইটা অটোমেটিক একটা কি নেয়, কি নিয়ে ও বসে যায়। সো আপনার যখন দরকার হবে অ্যাড করার, তখন আপনি অ্যাড সিলেকশন, যখন দরকার হবে যে না আমি মাইনাস, আমি খেয়ে ফেলবো, আমি ভিতরের দিকে আনতে চাই, তখন আপনাকে এই সাবট্র্যাক্টটা ইউজ করতে হবে। এরপরে দেখেন কুইক সিলেকশনের মধ্যে আরেকটা জিনিস আছে, ম্যাজিক ওয়ান টুল। সরি, আমাকে তো আগে এই যে শুধুমাত্র একই ধরনের, এই যে দেখেন আমার ব্ল্যাক এরিয়াটা, আমি এই ব্ল্যাক এরিয়াতে ক্লিক করাতে শুধু ব্ল্যাক এরিয়াটাও সিলেক্ট করলো। এই ধরনের যদি আপনার হোয়াইট এজ থাকে, হোয়াইট এরিয়া থাকে, যে এরিয়াটা আপনি একদম একটা ক্লিকেই ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশনটা আমরা আবার দেখি, এটা হলো মোটামুটিভাবে আপনি একটা এরিয়ার দিকে ঘুরালে দেখেন ওই যে ব্ল্যাক পোর্শনটাতেও খুব ভালোভাবে নিয়ে নিছে। যেহেতু আমাদের ব্ল্যাক এজটা অনেক শার্প, ব্ল্যাক এজটাও খুব ভালোভাবে রিকগনাইজ করতে পারছে। এরপরে ম্যাজিক ওয়ান টুল সেম, যেই এরিয়াটা অনেক শার্প, ঠিক ওই এরিয়াটাও জাস্ট ক্লিক করলেই সিলেক্ট করে ফেলবে, ক্লিক করলেই সিলেক্ট করে ফেলবে। এরপরে দেখেন ক্রপ টুল। কখনো কখনো আমাদের প্রয়োজন হয় যে কোনো কিছু একটা ছোট বড় করব, ক্রপ করব। ধরেন আমি শুধুমাত্র আমার ছবির এই এরিয়াটুকু ক্রপ করতে চাই, আর কিচ্ছু না। কুইক আমি আমার ছবির এই এরিয়াটুকু ক্রপ করতে চাই, আমি সিলেক্ট করে জাস্ট এন্টার চাপলেই আমার ছবির ওই এরিয়াটুকু ক্রপ হয়ে যাবে। অথবা আমি যদি এখানে ক্রপ টুলটা নেয়ার পরে আমি যদি এখানে কোনো ভ্যালু বসাই, যেমন আমি যদি এখন বসাই 1920/1080, দেখেন এক্স্যাক্টলি সেম রেশিওতে আমি একটা ক্রপ এরিয়া পেয়ে গেছি। আমি জাস্ট এন্টার করলে, এখন এন্টার দিলেই আমার ক্রপ যে এরিয়াটা ছিল ওই এরিয়াটা ক্রপ করে আমি অরিজিনাল আমার যেই ইমেজের রেশিওটা, ইমেজের সাইজটা রিগার্ডিং টু মাই ভ্যালু আমি ওইটা পেয়ে যাব। এইখানে দেখেন আই ড্রপার হচ্ছে যে কোনো সময় আপনি যদি কুইক কোনো, এই যে দেখেন যেখানেই ক্লিক করতেছি ওই ড্রপটাই এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সাথে সাথে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডের যে কালার লেয়ারটা, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডের কালার লেয়ারটাও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন এইটুকু আবার বলে রাখি, এভাবেই কিন্তু আমি একটার পর একটা দেখাবো, কারণ একটা জিনিস আরেকটার সাথে রিলেটেড, একটা জিনিস আরেকটার সাথে রিলেটেড। যদিও আপনার ধরেন আপনাকে আমি একদম খুব সুন্দরভাবে সিরিয়ালি সব কিছু দেখালাম, বাট আপনার অ্যাপ্লিকেশনটা কাজের বেলায় গিয়ে আপনি বুঝতে পারলেন না যে কোথায় আসলে কিভাবে কোনটা কাজ করে, কিভাবে কোথায় কোনটা কাজ করে, কোথায় গিয়ে কোন প্রবলেমটা ফেস করে, কোথায় গিয়ে আপনার কোন জিনিসটা প্রয়োজন হয়। এইটা হলো ওইভাবেই এগোচ্ছে। দেখেন আমি একটা একটা করে একদিকে যাচ্ছি, মানে সেম জিনিসটা, এই ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডের কাজ কিন্তু আমি একটু আগেও করেছিলাম। যখন ব্রাশটা আমি নিলাম তখন কিন্তু আমি এখানে কালার চেঞ্জ করে ব্রাশের কালারটা চেঞ্জ করেছিলাম, তখন কিন্তু আমি এই কথাটা বলি নাই। এখন দেখেন আই ড্রপারের সাথে এইটার সাথে অটোমেটিক চলে আসছে। সো এভাবেই কিন্তু সবকিছুর সাথে রিয়েল লাইফের রিলেটেড। আপনি যখন কাজে ঢুকবেন, একটা প্রফেশনাল লাইফ স্টার্ট করবেন, তখন আপনি এইভাবেই সব কিছু দেখতে পাবেন। তখন কিন্তু ওই যে একদম ধরেন আপনি শুধু জানেন রেক্টেঙ্গেল টুল, হ্যাঁ রেক্টেঙ্গেল টুল এই কাজ করে, কিন্তু রিয়েল লাইফে আদৌ আপনি রেক্টেঙ্গেল টুল দিয়ে কি করবেন আপনি তখন বুঝতে পারবেন না যে আচ্ছা আমার এখন এই প্রয়োজনটার জন্য আমি আসলে কোনটা নিব, রেক্টেঙ্গেল টুল নিব নাকি এটা নিব নাকি ওইটা নিব। এইভাবে হবে না। সো আপনাকে শিখতে হবে রিয়েল লাইফ যেই প্রসেস, এই প্রসেসটা কীরকম, ওইভাবে আপনাকে সব কিছু শিখতে হবে। আই ড্রপারে অনেকগুলি টুল আছে, তার মধ্যে মোস্টলি আমি যে দুইটা জিনিস ইউজ করি, একটা হলো রুলার আর একটা হলো আই ড্রপার টুল।
আইড্রপার টুলটা আমার যদি কোনো স্পেসিফিক কোথাও থেকে কোনো কালার নেওয়ার দরকার হয়, আমি ধূপধাপ ওই কালারটা নিয়ে নিই। আর আরেকটা এই রুলারটা ইউজ করি কখনো কখনো যদি আপনার কোনো কিছু শার্পলি স্ট্রেট করতে হয়। দেখেন আমার এখন এই যে সিনার এই পাশটা এবং এই পাশটা স্ট্রেট না। বেসিক্যালি যখন আমরা দাঁড়াই তখন কিন্তু স্ট্রেট থাকে। তো এই ছবিটা যখন তোলা হয়েছে তখন সামহাও এটা কোনো অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছে যে আমার এটা স্ট্রেট না। এখন আমি যদি এইখান থেকে দেখেন এইখানে এই রুলারটা টানি, টেনে ইমেজ 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 রোটেশন অ্যাট্রিবিউট কি আরবি আরবিটা আরবি আরবিট্রারি। দেখেন এই আরবিট্রারি আমি সিন্স 10,000 সরি 10 ইয়ার্স, নট মোর দ্যান 10 ইয়ার্স, 13 ইয়ার্স ধরে এই একই কাজ করি, কিন্তু কোনোদিন এইটার উচ্চারণটাই আমি কখনো করিনি। অ্যাঙ্গেল দেখেন আমার এখন এই যে এইখান থেকে এখানে একদম সোজা হয়ে গেছে। এখন এটা যদি আপনার প্রয়োজন হয় আপনি ইউজ করবেন, আপনার যদি প্রয়োজন না হয় আপনি ইউজ করবেন না। কিন্তু আপনি তো বুঝলেন যে এই টুলসটা কেন ইউজ করা হয়। অনেক সময় এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে এই সবসময় একটা মানুষ যখন দাঁড়ায় তখন কিন্তু লেফট রাইট তার সমান থাকে। বিশেষ করে পাসপোর্ট ছবি যারা এডিট করে তারা এই কাজটা মানে করতেই হয়, একদম কম্পালসারি তারা করবেই। কারণ তারা যখন একটা মানুষ নিশ্চয় আপনি ওই যে পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করে দিলেন সে তাকে বাঁকা দেখা যাচ্ছে, এটা কিন্তু হবে না। সো আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, আমাদের অনেক লং হবে। হ্যাঁ, আমি লংই বানাইতে চাই কারণ যারা শিখতে চান তারা এই লং ভিডিওটা দেখেই শিখবেন, আর যারা শিখতে চায় না তারা শর্টকাট খুঁজতে থাকবেন। আর শর্টকাট খুঁজতে খুঁজতে আপনি একটা সময় হতাশ হয়ে আপনার লাইফ শেষ। সো আপনি ওইখানেই বসে থাকবেন, আপনার আমার ভিডিও দেখার দরকার নেই। আমার ভিডিও যারা দেখবেন আমি আশা করব তারা এই যে আমি যা বলছি সব কিছু শুনে বুঝে মনস্থির করে নিজে একদম খুব ভালোভাবে ভেবে এরপরে স্টার্ট করবেন যে হ্যাঁ লেটস স্টার্ট। বুঝে শুনে যদি আমার 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 কোনো কিছু দেখতে কেউ যদি বুঝে শুনে না আসেন, কারো যদি মনে হয় যে আমার এটাতে আসলে আমার এটা দেখলে আপনি আগামীকালকে সব কিছু একটা হয়ে যাবেন, সো প্লিজ লিভ লিভ মাই চ্যানেল, লিভ মাই ভিডিও, এভরিথিং। আমার কোনো ধরনের এই ধরনের কোনো ফলোয়ার, ফ্যান ফলোয়ার, কোনো ধরনের সাবস্ক্রিপশন আমার দরকার না। সাবস্ক্রাইব না করে যদি আপনি আপনার কোনো কিছু শিখতে চান, শিখে দেখে চলে যান। আপনি আপনার লাইফটা আপনার মতো করে বিল্ড করেন। দিস ইজ ইট, এটাই আমার চাওয়া। সো এরপরে কোথায় ছিলাম? হ্যাঁ, আমি এই দুইটা জিনিসই ইউজ করি, সেটা হলো আইড্রপার আর রুলার। এই এরপরে স্পট হিলিং। দেখেন স্পট হিলিংয়ের অনেক ঝামেলা আছে। স্পট হিলিং এই প্যাচ টুলটা কখনো কখনো ইউজ করি যদি আমি বিপদে পড়ি। দেখেন সাম এই যে যেই এরিয়াটা আমি সিলেক্ট করলাম ওই এরিয়াটা থেকে একটা স্পট, এই স্পটটা জাস্ট ওরে আমি অন্য একটা রেফারেন্স দেখাই দিলাম যে তুমি ওই রেফারেন্স থেকে ওই কালারটা নাও, ওই কালারটা নিয়ে এটাকে রিপ্লেস করে দিচ্ছে। এটা খুবই ইজি ওয়েতে আপনি কখনো কখনো ফটো রিটাচিং করতে গেলে এটা দরকার হয়। আমি আপনাকে শুরুতেই যেটা বলেছিলাম যে ফটো রিটাচিংয়ের কয়েকটা ধাপ আছে, ওই ধাপের মধ্যে এটা একটা। এরপরে কি দেখেন হিলিং ব্রাশ। হিলিং ব্রাশ আই ডোন্ট নো, প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন না যে হিলিং ব্রাশ কি। এগুলার বেসিক্যালি আপনার মোশন গ্রাফিক্সে খুবই খুবই কম দরকার হবে, আর বাকিটা আপনার ম্যানেজ করতে হবে আপনি। এরপরে ব্রাশ টুল। হ্যাঁ, ব্রাশ টুল তো দেখালাম। ব্রাশ টুল হলো এই যে আপনি যখন কোনো কিছু ড্র করার দরকার হবে, আপনি যখন ডিজিটাল পেইন্টিং করবেন, ডিজিটাল পেইন্টিংয়ের জন্য আপনার ব্রাশ টুল দরকার হবে। আপনি ব্রাশ নিয়ে অনেক কিছু করবেন। মানুষ আঁকবেন, গাছ আঁকবেন, পশু পাখি, পাতালতা, অনেক কিছু আপনাকে আঁকতে হবে। আমি ড্রয়িং করি না, আমি ড্রয়িং পারি না। সো আমার এই জঘন্য ড্রয়িং দেখে মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। বাট ব্রাশ টুল এরা এই ব্রাশ টুল থেকে আপনি কাস্টমাইজ অনেক ব্রাশ নামিয়ে
আপনি আরও অনেক কিছু করতে পারবেন। অনেক টাইপের ব্রাশ পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। এই যে এখানে কিছু ডিফল্ট ব্রাশ দেয়া আছে, এই ডিফল্ট ব্রাশগুলোও কাজে লাগে। অথবা আপনি কাস্টম, যারা একদম প্রফেশনাল তাদের কাস্টম অনেক ব্রাশ থাকে, তারা কাস্টম ব্রাশ দিয়ে বেসিক্যালি কাজগুলা করে। দেখেন অনেক ধরনের স্ট্রোক পাওয়া যায়। সো এইটা হলো ব্রাশ টুল। আপনার যদি কোনো ব্রাশ টুলের প্রয়োজন হয় তাহলে আপনি এইভাবে কাজ করতে হবে। আর অবশ্যই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি আমার লেয়ার যেন সেপারেট, সিলেকশন লেয়ারটা যেন ঠিকঠাক, লেয়ারটা যেন সিলেক্ট থাকে। ঠিকঠাক লেয়ারটা যদি সিলেক্ট না থাকে তখন আপনি একটার উপরে আরেকটা রিপ্লেস করে ফেলবেন। একটার উপরে আরেকটা রিপ্লেস করলে পরবর্তীতে আপনি যখন কম্পোজিশনের প্রয়োজনে আপনার মনে হবে যে আচ্ছা এইটা একটু এদিকে সরাই, ওইটা একটু ওদিকে সরাই, তখন আপনি বিপদে পড়ে যাবেন, তখন আপনি সরাতে পারবেন না। এরপরে স্ট্যাম্প। কখনো কখনো আমাদের প্রয়োজন হয় যে একটা জায়গা সেম ভাবে আরেকটা রিপ্লেস করতে। যে প্যাচ টুলের যেটা দেখালাম এটাও অনেকটাই ওই রকম, কিন্তু এটার প্রসেসটা একটু ভিন্ন। আমি যদি এই যে আমার ইমেজটা সিলেক্ট করি, সিলেক্ট করে অল্টার ক্লিক করলে দেখেন আমার অ্যারোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এই অল্টার ক্লিক করে এই এরিয়াতে ক্লিক করে এই এরিয়ার রেফারেন্সটা নিলাম। এই দেখেন আমি ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে এই এরিয়ার রেফারেন্সটা। আমি যেখানে যেখানে ক্লিক করব ওইখানে ওইখানে দেখেন আমার এইখানে এই এরিয়াতে রাইট সাইডে আমি যেখানে এই মুহূর্তে সার্কেলটা আছে এটাও দেখেন ঠিক লেফট সাইডে ও রেফারেন্স নিচ্ছে, একটা প্লাস সাইন দেখা যাচ্ছে। দেখেন একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, প্লাস সাইনটা যেখানে ঠিক ও ওই রেফারেন্সটাই নিচ্ছে, ওই রেফারেন্সটা নিয়ে আমাকে এখানে ড্র করে দিচ্ছে। সো কখনো কখনো এমন যদি প্রয়োজন হয় যে আচ্ছা এই যে আমি এই এরিয়াটুকু কিন্তু ব্ল্যাঙ্ক, হ্যাঁ, এই ব্ল্যাঙ্ক এরিয়াটুকু আমি ফিল আপ করতে চাই, ফিল করতে চাই। দেখেন আমরা এখন ব্ল্যাঙ্ক এরিয়াটুকু যদি ফিল করতে চাই এই কালারটা এখানে বসাই দেই, এই কালারটা এখানে বসাই দিই। আপনার কি এখন মনে হয় যে এই এরিয়াটা কিছু ছিল না, এটা আমরা ফিল করেছি? না, মনে মনে হওয়ার কথা না। এই সেম কালারটা আমরা যদি এখানে বসাই দিই, এই ক্ষেত্রে আপনাকে ব্রাশটা ছোট বড় করে নিতে হবে। ব্রাশটা ছোট বড় করার জন্য আপনাকে কিবোর্ডে একটা অপশন ইউজ করতে হয়। কিবোর্ডে এইটাকে কি বলে, পির পির পাশে, কিবোর্ডে পির ডান সাইডে যে দুইটা কি আছে, এই দুইটা একটা ছোট, একটা দিলে ছোট হয়, একটা দিলে বড় হয়। পির ঠিক পাশে ডান সাইডে, আমি এই চিহ্নগুলোর নাম জানি না, আমি চিহ্নগুলোর নাম জানলে হয়তো আপনাদের চিহ্নগুলোর নাম বলতে পারতাম। আগে যদিও জানতাম, এই মুহূর্তে আমি চিহ্নগুলোর নাম ভুলে গেছি। আমি ম্যাথে খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। আমি কোনো ম্যাথ মুখস্থ করে করে আমাকে চলতে হয়। সো যেই কথাটাই বলছিলাম, ট্যালেন্ট, ন্যাচারাল ট্যালেন্ট, এখানে দুইটা জিনিস খুবই ভিন্ন। কিছু মানুষ আছে যারা রিয়েলি রিয়েলি ট্যালেন্ট, ওদের আসলে কোনো কিছুর দরকার হয় না, ওরা যে কোনো কিছুতে হাত দিলে সব কিছু পারে এবং তারা আজন্ম মনে রাখতে পারে। কিছু মানুষ আছে যারা আসলে ট্যালেন্ট না, ন্যাচারালি ট্যালেন্ট না, তাদের বাই হার্ডওয়ার্ক, আওয়ার অ্যান্ড আওয়ার অ্যান্ড আওয়ার ওরা প্র্যাকটিস করে করে কিছু একটা শেখে। সো বোথ আর মানে ইফেক্টেড, নট এফেক্টেড, ইফেক্টেড। আপনি যে যা ট্যালেন্ট আছে তার যে আউটপুট সেটা যেমন ইফেক্টেড, আপনি যে ঘন্টার পর ঘন্টা কষ্ট করে আউটপুট দিলেন এটাও ইফেক্টেড। সো এন্ড রেজাল্ট কিন্তু সেম। তাহলে আপনার ট্যালেন্ট নাই এ নিয়ে অস্থির হওয়ার কিছু নাই, এ নিয়ে ভাবনার কিছু নাই। যাদের আছে আছে, যাদের নাই তাদেরকে এটাকে ডেভেলপ করতে হবে। ট্যালেন্ট স্কিলটা ডেভেলপ করা যায়, স্কিলটাই হলো ডেভেলপ। আপনার স্কিল বিষয়টাই হইছে আপনি এটাকে প্র্যাকটিস করে করে ডেভেলপ করবেন। সো কোথায় ছিলাম আমরা? ক্লোনে, হ্যাঁ। ক্লোন, ক্লোনের দুইটা আছে। এই প্যাটার্নটা আমি কখনোই ইউজ করি নাই, আমি জানিও না আদৌ এই প্যাটার্নটা কি। সো এর পরেরটা হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুলও কিছু একটা আমি জানি না, কাইন্ড অফ আপনি আমরা এতক্ষণ যা কিছু করে আসলাম এর সাথে রিলেটেড
এটাও খুব বেশি আমি মোশন গ্রাফিক্সের জন্য কখনো ইউজ করি না। ব্রাশ ইরেজ টুল, ইয়েস দিস ইজ দ্য ইরেজ টুল। এই যে আমরা যখন কোনো কিছু একটা ড্র করি তখন র্যান্ডম প্রয়োজন হয়, আমরা সাথে সাথে আবার লাইনগুলো ইরেজ করার দরকার হয়ে পড়ে। সো এই দেখেন একটু আগে আমি যে এক্সট্রা একটু আপ করলাম ওইটা আমি এখন ইরেজ করতে চাই। So এখানে ওই যে ইয়ের পাশে ঠিক পাশে যেই সাইনটা ওই সাইনটা দিয়ে আপনি ছোট বড় করতে পারবেন। সো দিস ইজ ইরেজ টুল। এখন ইরেজ টুলটা কমপ্লিট। এই পাশটা ইরেজ করতে চাইলে আপনি কোনো কিছু যে কোনো কিছুই যদি ইরেজ করতে চান তাহলে আপনাকে ইরেজ টুলটা ইউজ করতে হবে। এরপরে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, হোয়াটস দিস? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল অ্যান্ড ম্যাজিক ইরেজ টুল? ওকে, ম্যাজিক ইরেজ টুলটা এই যে আপনার সার্টেন কোনো এরিয়া যদি সিলেক্ট করে ওই যে ম্যাজিক সিলেকশন যেরকম ম্যাজিক সিলেকশনের মতোই আপনি জাস্ট ধাপ ধাপ করে কোনো একটা সার্টেন এরিয়া সিলেক্ট করে ফেললেন, সিলেক্ট না করে জাস্ট ক্লিক করলেন আর ডিলিট হয়ে গেল। ওকে, এরপর হয়েছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা একটু পরে আসি। ব্লার টুল, এই ব্লার টুলটা আপনার প্রায় কখনো কখনো দরকার হয়। যে ধরেন আমি যদি এটাকে বড় করি, স্ট্রেংথটা এখানে ব্লারের যে স্ট্রেংথ, আমি জানি না আদৌ কি হচ্ছে, কিন্তু এটা এক ধরনের ইয়ে হয়। হ্যাঁ, আচ্ছা, ব্লার টুলটা এই মুহূর্তে ও ব্লারও এরকম আপনার খুব গভীরভাবে খেয়াল করে দেখতে হবে, এরকম কিছু একটা স্মুথ কিছু একটা করে মনে হয়। আর স্মাজ স্মাজটা আপনাকে এই যে দেখেন, আপনি কোনো কিছু যদি ওই কার্টুনিং করে ফেলতে চান সেক্ষেত্রে এই টুলসটা আপনাকে হেল্প করবে। বাট এইগুলা বেশি প্রয়োজন হয় ফটো রিটাচ যারা করে, যারা শুধু ফটো এডিটিং করে তাদের জন্য বেশিরভাগ এই জিনিসগুলা প্রয়োজন হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস মোশন গ্রাফিক্সের ক্ষেত্রে আমাদের দরকার হয় পেন টুল। এক্স্যাক্টলি আপনাকে কোনো কিছু একটা কোনো কোনো একটা শেপ ড্র করার জন্য। দেখেন আমরা প্রথমেই যেই পদ্ধতিতে এই ছবিটাকে ইয়ে করতে চাইছি, ব্যাকগ্রাউন্ড রিমুভের যেই প্রসেসটা, আমরা তো অনেক সময়ই অনেক ভিডিও দেখি যে কিভাবে ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কুইক ইজি এই সেই কত ধরনের চমকপদ আপনার ধরেন থাম্বনেইল পাই, কত কিছু পাই। কিন্তু বেসিক্যালি এইরকম না, বিষয়টা এইরকম না, লাইফটা এইরকম না। লাইফ ইজ সো সিম্পল। লাইফ আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে আপনার কাছ থেকে সময় নিবে। আপনি যদি তাকে সৎভাবে সময় দেন, আপনাকে আপনার সাথে পৃথিবীর সব কিছু বিট্রে করবে, সে বিট্রে করবে না। বিলিভ মি, আমি ট্যালেন্টেডও না, আমি এক্সট্রাঅর্ডিনারি, আমার কোনো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার মতো গরিব, এই গরিবের অর্থ আমার মতো অসহায় বা আমার মতো এত লো ক্লাস, লো গ্রেড, কি বলে ট্যালেন্ট অর এত ইন্ট্রোভার্ট, লাইফের এত বাজে সময় খুব কম মানুষের জীবনে আছে। আমি বলছি না যে নাই, আমার চেয়ে আরো খারাপ ভাবেও অনেকেই বেড়ে ওঠে, অনেকের মেধা নিয়ে অনেকের সন্দেহ থাকে। আমি যেহেতু বাইরের সবকিছু জানি না, সেজন্য কারোর সাথে কম্পেয়ার না করে আমি শুধু আমারটা বলছি যে আমি ছিলাম না, আমার কোনো ধরনের মেধা বলতে কিচ্ছু ছিল না।
আমি সব কিছু ডে বাই ডে, ডে বাই ডে, ডে বাই ডে অনেস্টলি প্র্যাকটিস করে 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 অনেক মানুষ আমাকে হেল্প করে নাই, এটা যেমন সত্যি। অনেক মানুষ আমাকে অসাধারণভাবে হেল্প করেছে, অসাধারণ, যাদের প্রতি আমার সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে, সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে, যাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, এরকম অনেক মানুষ আমার জীবনে আছে। আবার এটাও আছে যে আমাকে কখনোই কোনো ধরনের হেল্প করে নাই, সবসময় আমাকে একটা ট্রাবল ক্রিয়েট করে আমাকে একটা ঝামেলার মধ্যে ফেলছে। সো লাইফে যেমন ভালো মানুষ পাই আমরা, তেমন খারাপ মানুষও পাই। কাউকেই আমার যারা আমাকে হেল্প করে নাই, আমার কিন্তু বিন্দু পরিমাণ তাদের তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। এবং যারা আমাকে হেল্প করেছে, আমার তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নাই। সারা জীবন আমি তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আমরা কয়টা স্টোরি জানি, লাইফের কয়টা স্টোরি জানি, হাজার হাজার স্টোরি এরকম পড়ে আছে, যাদের লাইফ ডেঞ্জারাসলি, ড্রামাটিক্যালি চেঞ্জ হয়েছে, ড্রামাটিক্যালি এখনো যারা লাইফ লিড করে যাচ্ছে। আমরা কিন্তু তাদের একটা গল্পও জানি না, আমরা শুধু ওই গল্পগুলাই জানি যে গল্পগুলো আমাদের সামনে আসে, যে গল্পগুলো ভাইরাল হয়। আচ্ছা, এইগুলা কেন বললাম? এগুলির দরকার আছে। এগুলি লাইফে আপনার শুধুমাত্র ডিজাইনার মানেই আপনি শুধু টুলস অ্যান্ড টেকনিক শিখবেন, এটা না। আপনাকে সবকিছু জানতে হবে। আপনার একটা ডিজাইনের সাথে আপনার ইমোশন কতটুকু ইনভলভ, এইটা আপনাকে ক্যারি করতে হবে। একটা ডিজাইনের সাথে আপনার ক্রিয়েটিভিটি কতটুকু ইনভলভ, এইটা আপনাকে মেজার করতে হবে। আপনার একটা ডিজাইন, আপনার অনেক বেশি ইমোশন, আপনি সেই লেভেলের আর্টিস্টিক মনোভাব আছে, কিন্তু আপনি টুলস অ্যান্ড টেকনিক জানেন না। আপনি তো ওইটা অ্যাপ্লাই করে কোনো একটা এন্ড রেজাল্ট, যে কোনো একটা রেজাল্ট, ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। সো আপনাকে সব কিছুর দিকে খেয়াল রাখতে হবে, সব, ইচ অ্যান্ড এভরিথিং, লাইফের সব কিছুই আপনাকে টেক কেয়ার করতে হবে খুব কেয়ারফুলি। কোনো কিছু একটা দিকে মুভ করে শুধুমাত্র আপনি এইটাই জানেন, দুনিয়ার আর কিচ্ছু জানেন না, হবে না। আপনাকে ইচ অ্যান্ড এভরিথিং কেয়ার করতে হবে। হ্যাঁ, এখন চলেন কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের হাজার হাজার ভিডিও আপনি পেয়ে থাকবেন অনলাইনে, যে কিভাবে এই, কিভাবে সেই, কিভাবে কি, কিভাবে দিস ইজ ইট, হাজার হাজার থাম্বনেইল পাওয়া যাবে। সো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একদম এক্স্যাক্টলি পারফেক্ট ওয়ে হলো আপনি আপনার শেপটা ড্র করে ফেললেন। এই শেপটা ড্র করার জন্য আপনাকে এখানে দেখেন কিছু কিছু টাইমে অল্টার চাপ দিতে হবে। ধরেন আমি এই লাইনটা এইভাবে ড্র করলাম। এখন এটা পরবর্তীতে আমার এই যে এইখান থেকে, এটা হলো আমার এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট থেকে আমার এইটা যেদিকে যাবে, পরবর্তীর যে ডিরেকশনটা যেদিকে থাকবে, আমি ওই দিকেই আমার পরবর্তী লাইনটা যাবে। দেখেন আমার এখন এইখান থেকে আমি যদি এই দিকে চাই, এই যে, কিন্তু আমি এইদিকে দিলাম, কিন্তু এখন আমি এদিকে চাই সোজা, না হবে না। সেই জন্য আপনাকে অল্টার চেপে এইটাকে ডিরেকশনটা ঠিক করতে হবে। ডিরেকশনটা ঠিক করলে আপনি পরবর্তীতে আপনার যেই ডিরেকশনটা, রাইট ডিরেকশনটা চান, ওই রাইট ডিরেকশনে এই পরবর্তী কার্সারটা, পরবর্তী লাইনটা, পরবর্তী যেই ডিরেকশনটা, ওই ডিরেকশনটা ওইদিকে নিয়ে যেতে হবে অল্টার চেপে। এইভাবে আপনি ফুল ইমেজটা ক্লিক করলেন, ফুল ইমেজটা ক্লিক করে কন্ট্রোল এন্টার যখন চাপবেন, তখন আপনি এই সিলেকশনটা পাবেন। এরপরে সি কন্ট্রোল ভি, কপি পেস্ট। দেখেন আমি এই এরিয়াটুকু সিলেক্ট করে এইখানে নিয়ে আসছি। এরপরে আমরা ওই ছবিটাই আবার নিয়ে আসি, ওই ছবিটা নিয়ে এসে একটা কাজ করি, প্রপারলি একটা ছবি আমরা আউটলাইনটা করি। এই আউটলাইনটা করার জন্য বিভিন্ন ছবির বিভিন্ন রকমের তৈরি হয়।
ছবি বুঝে আপনাকে কুইক সিলেকশন যদি দেই আমরা, সেম যেই যেই কাজ বললাম একটু আগে, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেখেন এই ব্যাকগ্রাউন্ডে আমরা রিমুভ করলাম, এই যে একটা সিলেকশন হইলো, আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, দেখেন আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ডটা পেলাম। এখন আমি চাই আমার আউটসাইড না ইনসাইডটাকে সিলেক্ট করতে, সেই ক্ষেত্রে আমাদের সিলেকশনটাকে ইনভার্ট করতে হবে। দেখেন এখন এটা আউটসাইডে সিলেকশন, আমি সিলেকশনটাকে ইনসাইডে নিয়ে নিয়ে আসতে চাই। সো কন্ট্রোল শিফট আই, দেখেন আমার এখন সিলেকশনটা ইনসাইডে চলে আসছে। কন্ট্রোল শিফট আই দিয়ে আমি সিলেক্ট করলাম, কিন্তু ঘটনা কি, ঘটনা হলো আমার কানটা নাই হয়ে গেল। কানটা যেহেতু নাই হয়ে গেল, আমরা এখন কানটাকে ওই যে পেন টুল পেন টুল দিয়ে আমরা এখন কানটাকে প্রপারলি একদম পারফেক্টলি কানটাকে কান কেটে ফেলবো। ওই কান এই কান সেই কান না, আমরা এখন প্রপারলি কানটাকে সিলেক্ট করে মেইন ইমেজ থেকে বের করে নিয়ে আসব। দেখেন কন্ট্রোল আমি কি করলাম, সিলেক্ট করে কন্ট্রোল এন্টার চাপলাম আমার মেইন সিলেকশনটা পাওয়ার জন্য। এটাকেও আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি সিলেকশনটা পেয়ে গেলাম। এখন এই সিলেকশনটা পাওয়ার পরে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস বলি, এখানে দেখেন এই যে এরিয়াতে একদম এরিয়াটা শার্প, কিন্তু আমি যদি এই এরিয়াটা ধরেন সিলেক্ট করার পরে কন্ট্রোল এন্টার দিয়ে আমি একটু এই যে সিলেকশন টুলটা, তখন এম চাপতে হবে, যে সিলেকশন টুলটা নেওয়ার পরে দেখেন ফেদার, রাইট বাটন ক্লিক করলে ফেদার অপশন পাওয়া যায়। আমি ওয়ান ফেদার দিতে চাই। ফেদার দিলে কি হবে, একদম শার্প শার্প না কেটে আপনাকে ওই কাটাটা একটু স্মুথ একটা ফিল দিবে। দেখেন স্মুথ ফিলটা আমরা এখন পাবো, এই যে এখন একটা স্মুথ ফিল পাওয়া গেছে। সো এটা আমরা এখন অনেক ক্লোজ থেকে দেখতেছি বলে এরকম লাগতেছে, পরে যখন আমি দূর থেকে দেখবো তখন আর এরকম লাগবে না। এখন আমরা লেফটটা হয়ে গেছে, এখন রাইটটা, হ্যাঁ রাইট সাইডের জন্য সিলেকশনটা অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। সিলেকশনটা ঠিক রেখে ইয়েস, দিস ইজ ইট, কন্ট্রোল এন্টার এম সিলেকশন ফেদার ওয়ান কপি পেস্ট। কি হইলো, এদিক দিয়ে একটু বেশি চলে আসছে, সো আমাদের এদিকে আরো একটু নিতে হবে। তার আগে ডিসিলেক্ট করে নেই, ডিসিলেক্ট করে সেম সিভি ও আচ্ছা, সামহাও আমি যখন কপি করি কানটা তখন আমার সিলেকশনটা ঠিক ছিল না। লেট মি চেক দ্য সিলেকশন अगेन, কপি পেস্ট, ওকে এটা পেলাম। এখন আমি চাই এই এরিয়াটা, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে কপি পেস্ট, ইয়েস। এখন আমি পারফেক্টলি আমার যে সিলেকশনটা ওই সিলেকশনটা পেয়ে গেলাম। এখন দেখেন এখানে চারটা লেয়ারের মধ্যে আমি এখন চাই যে এই চারটা লেয়ার আমি এক করে ফেলবো। আমার এখন চারটা লেয়ারের দরকার নাই, কারণ আমার এই একটা ছবি আমি ভিন্ন ভিন্নভাবে সিলেক্ট করে করে এডিট করাতে কাটার কারণে আমি চারটা লেয়ার পেলাম, কিন্তু আমার তো চারটা লেয়ার দরকার নাই, আমার পুরোটা ছবি একটা লেয়ার। আপনি কোনো কিছু প্রথমটা সিলেক্ট করে শিফট চেপে যখন একদম শেষটা ক্লিক করবেন, তখন ইন বিটুইন যা থাকবে এই সব কিছুই সিলেক্ট হয়ে যাবে। এই সব কিছু সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি যখন
কন্ট্রোল ই চাপার সাথে সাথে দেখেন আমাদের সবকিছু মার্জ হয়ে গেছে, একটা ইমেজ হয়ে গেছে। এখন ছবিটা সম্পূর্ণ আলাদা। এই আলাদাতে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, এই এক্সট্রা লেয়ারটাতে ক্লিক করলাম, দেখেন এই যে এইটা হলো ফোরগ্রাউন্ড মানে সামনে, এটা ব্যাকগ্রাউন্ড মানে পেছনে। আমি এখন সেট ব্যাকগ্রাউন্ড কালার, এখানে দেখেন সেট ফোরগ্রাউন্ড কালার, আমার ব্যাকগ্রাউন্ড কালার এখন সাদা। আমি এখন চাই আমার এই সাদাটা আমি এখানে অ্যাপ্লাই করতে। এখন আমি শুধুমাত্র একটা সলিড কালার চাই না, আমি একটু গ্রেডিয়েন্ট চাই। আপনাদের যাদের ফটোশপের একটু ধারণা আছে তাদের জন্য বলি, অথবা যাদের একদম ধারণা নাই, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে, গ্রেডিয়েন্ট কি আমরা নর্মালি কিন্তু বুঝে থাকি যে গ্রেডিয়েন্ট মানে একটা কালার থেকে আরেকটা কালারের শেড, মানে একটা শেড থেকে আরেকটা শেডের যেই শুরু হয়ে একটা শেড আস্তে করে শুরু হয়ে আরেকটা শেড দেখা যাচ্ছে। সরি। সো এই দুইটা শেডের যে কম্বিনেশন, এই দুইটা শেডের কম্বিনেশন হলো গ্রেডিয়েন্ট, যেটা আপনাদের এই তখন বলেছিলাম যে একটু পরে দেখাবো। দেখেন গ্রেডিয়েন্ট টুল, আমি এই গ্রেডিয়েন্ট টুলটা নিলাম। গ্রেডিয়েন্ট টুলটা নেওয়ার পরে দেখেন প্রত্যেকটা টুল যখন আপনি নিবেন তখন এই যে এই মেনুটা টুলস, টুলবার, এই টুলবারটা আপনাকে যেই মেনুটা আপনি সিলেক্ট করলেন, যেই টুলটা আপনি সিলেক্ট করলেন, রিগার্ডিং টু ইয়োর সিলেকশন টুল আপনাকে এইখানে কাস্টমাইজ করার জন্য অটোমেটিক একটা সুযোগ দিবে। দেখেন আমি এটা সিলেক্ট করার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে ও এটার যেই কাস্টমাইজেশন অপশন আছে ওই অপশনটা দেখাচ্ছে। যখন আপনি যেই টুলটাই সিলেক্ট করবেন ঠিক ওই টুলটার কাস্টমাইজেশন অপশনটাই আপনি এইখানে দেখতে পাবেন। এখন আমাদের গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এই যে এই প্যাটার্নগুলো দেখতেছেন, গ্রে অ্যান্ড হোয়াইট প্যাটার্নটা মানে হয়েছে আপনার ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নাই। এইখানে দেখেন আমি যে একটু আগে বললাম যে দুইটা কালারের যে শেড, একটা শেড থেকে আরেকটা শেডের যেই স্মুথ কম্বিনেশন, এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন এখানে ব্ল্যাক আছে, একদম 100% ব্ল্যাক, কিন্তু এখানে কিচ্ছু নাই। তার মানে আমি যদি এখন এইটা অ্যাপ্লাই করি, শুরুতে ব্ল্যাক পাবো, আস্তে 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 করে আমি দেখবো যে ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে গেছে। দেখেন পার্সেন্টেজটা কমতে 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 একদম জিরোতে চলে আসছে। সেই জন্য এখানে কিছু ডিফারেন্স আছে। এইখানে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে কম্বিনেশন, আমি এখন এইটা নিব। এখন যখন আপনার যেই প্রিসেটটা দরকার, এইখানে দেখেন নেম ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মিনস কিছু নাই, হ্যাঁ, সলিড মানে ফ্রি, আপনার দেখা যাচ্ছে এই 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 পাশ থেকে ওই পাশে কোনো কিছু একটা দেখা যাওয়ার মানে হলো ট্রান্সপারেন্ট। সো আমি এখন ট্রান্সপারেন্ট চাই না, আমি দুইটা কালারের কম্বিনেশন চাই। বাট আমি এই কালারটা ব্ল্যাক চাই না, আমি এই কালারটা আরও ইটস লাইক কাইন্ড অফ, আমি চাই যে 70% ব্ল্যাক থাকবে এখানে, 100% হোয়াইট, আমি এখানে 70% ব্ল্যাক চাই। 70% এই ব্ল্যাকটা যদি আমি অ্যাপ্লাই করতে যাই, কিভাবে অ্যাপ্লাই করব? ইয়েস, উপরে না নিচে আমাকে ক্লিক করতে হবে। দেখেন নিচে ক্লিক করে আমি যখন কালারটা চেঞ্জ করছি তখন এই কালারটা চেঞ্জ হয়ে ব্ল্যাক থেকে গ্রের দিকে চলে আসছে। এখন ওকে, ওকে দিয়ে আমি আমার সিলেকশনটা পেয়ে গেলাম। দেখেন এখানে এখন আমি যেই কাস্টমাইজ যেই কালারটা অ্যাড করেছি, অ্যাপ্লাই করেছি, ওই কালারটা এখানে এখন দেখা যাচ্ছে। আমি যদি এখন এদিক থেকে ওইদিকে টান দেই, দেখেন এইখান থেকে এখানে আমি একটু একদম এই কোণা থেকে এই কোণায় শিফট চেপে ধরে সোজা একটা টান দিলাম, আমি স্মুথ একটা গ্রেডিয়েশন পেয়ে গেছি। এখানে একটু ডার্ক, এখানে একটু ব্রাইট, এই ডার্ক অ্যান্ড ব্রাইটের একটা কম্বিনেশন মিলিয়ে আমি একটা রেজাল্ট পেয়ে গেছি। সো আমি যদি এটা উপরে নিচে দেই, হরিজন্টালি না দিয়ে ভার্টিক্যালি নিয়ে হরিজন্টালি দেই, ভার্টিক্যাল হরিজন্টাল, দিস ইজ ভার্টিক্যাল, উপরে নিচে ভার্টিক্যাল, লেফট রাইট হরিজন্টাল। আমি যদি ভুল না করি, ভুলও করতে পারি মাঝে মাঝে, কারণ আমি মাঝে মাঝেই ভুলে যাই যে কোনটা লেফট রাইট আর কোনটা নর্থ সাউথ, এই জিনিস আমার ভুল হয়। সো আমি ভুল করে থাকলে সরি, আপনাকে আপনার নিজ দায়িত্বে একটু বুঝে নিতে হবে, খুঁজে নিতে হবে। দেখেন এখন স্মুথ একটা ব্যাকগ্রাউন্ড পাওয়া গেল। আমি আমার মতো করে কাস্টমাইজ একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম। কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে পেন টুল হয়ে গেল, এরপরে টি মানে টেক্সট টুল, এইটা সেম রেক্টেঙ্গুলার,
এই ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডও দেখাই দিলাম। এরপরে হচ্ছে জুম। দেখেন আপনি যখন এই টুলটা সিলেক্ট করবেন একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, আপনি ক্লিক করলে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। অল্টার চাপ দিলে মাইনাসটা চলে আসছে, আপনার কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে। এরপরে আপনার কোনো কিছু কমানো, স্কেল আপ স্কেল ডাউন করার জন্য এই ওয়ে, এই একটা ওয়ে যেটা হয়েছে আপনি এই টুলটা জুম টুলটা নিয়ে আপনি ক্লিক করতে থাকলেন, অল্টার চেপে ক্লিক করতে থাকলেন, ছোট হইলো বড় হইলো। কিন্তু আপনি ওইটা ইউজ না করলে শর্টকাটও ইউজ করতে পারবেন। কন্ট্রোল স্পেস চাপলে আপনার যে কোনো টুলসে সিলেক্ট থাকুক আপনাকে এই যে এই অপশনটা চলে আসবে কন্ট্রোল স্পেস। কন্ট্রোল অল্টার স্পেস দিলে অটোমেটিক যেই টুলসে আপনার সিলেক্ট থাকুক ওই সিলেকশনটা আপনাকে এই মাইনাস অপশনটা দিয়ে দিবে। সো কন্ট্রোল স্পেস আপনার জুম ইন, কন্ট্রোল অল্টার স্পেস জুম আউট। আর কোনো কিছু আপনি যদি দেখেন এই ইমেজটা এখন 8%, আমার এই ইমেজটার যে সাইজ এই সাইজের মাত্র 8.33% রেশিওতে আমরা দেখছি। আমি যদি কন্ট্রোল ও চাপি মানে কন্ট্রোল 0 চাপি তাহলে ও ফিট হবে। আমার যে প্রিভিউটা ওই প্রিভিউটা 100% ফিট। দেখেন এখন উপরে নিচে আমার ইমেজটা আমি পুরাটাতে দেখতে পাচ্ছি। স্টিল আমি দেখতে পাচ্ছি কত পার্সেন্ট, 19%, 19.5%। আমি যদি কন্ট্রোল 1 চাপ সরি, আমি যদি কন্ট্রোল 1 চাপি, কন্ট্রোল 1 চাপলে এখন আমি 100% যেই রেশিও, 100% যেই প্রিভিউ ওই প্রিভিউটা দেখতে পাচ্ছি। সো দিস ইজ ইট। মোটামুটি টুলসের যত ব্যবহার এই সব কিছুই এখানে। আর অল্প কিছু জিনিস বাকি আছে। এই অল্প কিছু জিনিসের মধ্যে দেখেন নিউ, যে কোনো নিউ একটা কিছু নেয়ার জন্য ওপেন তো আপনি জানেন, ওপেন অ্যাজ দরকার, আমার দরকার হয় না, আমি ওপেন অ্যাজ অত ডিটেল অত কিছু বুঝি না। ক্লোজ, আপনি যে কোনো কিছু ক্লোজ করে দিলেন, ক্লোজ অল মানে সব কিছু ক্লোজ করে দিলেন, সব কিছু ক্লোজ। সেভ, আমাদের এই ইমেজটা সেভ করার দরকার, এই ইমেজটা আমরা সেভ করি নাই, ইমেজটা আমরা সেভ করব ফটোশপ মাস্টার ক্লাসে। ওইটা আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে এটা সেভ দিলাম। সেভ অ্যাজ, মাল্টি কপি করার জন্য আপনি সেম জিনিসটা আরেকটা নামে সেভ দিয়ে রাখলেন, কোনো একটা ব্যাকআপ কোনো কিছুর জন্য। সেভ ফর ওয়েব, এই জিনিসটা একটু ইম্পর্ট্যান্ট, খেয়াল করে দেখবেন প্রত্যেকটা জিনিসের পাশে পাশেই শর্টকাটগুলো দেয়া আছে। সো আপনি যখনই কোনো কিছু একটা দেখবেন এর পাশে শর্টকাট দেখবেন কন্ট্রোল ডাব্লিউ, অল্টার কন্ট্রোল, অল্টার প্লাস। প্লাস মানে আপনি এটার সাথে ওইটা একই সাথে চাপ দিতে হবে, অল্ট প্লাস কন্ট্রোল। তার মানে আপনার যে কোনো কিছু এই ক্লোজ অল এই অপশনটা যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে অল্ট প্লাস কন্ট্রোল মানে দুইটা কি একসাথে চাপ দিতে হবে। দুইটা কি একসাথে চাপ না দিলে আপনি এই রেজাল্টটা পাবেন না। এরপরে ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজ, শিফট প্লাস কন্ট্রোল ডাব্লিউ। সো এইটা এই সেভ ফর ওয়েব অল্টার অল্ট শিফট কন্ট্রোল, এই অল্ট শিফট কন্ট্রোল এস চাপলে আপনি এইটার একটা রেজাল্ট পাবেন। এই সেভ ফর ওয়েব এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। কি কারণে বললাম, আমাদের যখন আমরা কোনো কিছু ওয়েবে আপ করার জন্য, ওয়েবের জন্য কোনো কিছু এক্সপোর্ট দেই তখন একটু দরকার হয় লেস। ওয়েবে সুবিধা হলো, সুবিধা না, অসুবিধা হলো আপনার কোনো কিছু যখন বেশি হেভি একটা ইমেজ আপ করে দেন, ধরেন এই ইমেজটাই আমি যদি 4 MB, আমি যদি মেইন ইমেজটা দেখাই, এই মেইন ইমেজটা কত সাইজ, দেখেন এই মেইন ইমেজটা 6 MB। এই 6 MBর একটা ফাইল যদি আমি আমার একটা ওয়েবসাইটে আপ করি তো এটা তো লোড হইতেই অনেক সময় লাগবে, কারণ আমাদের তো ম্যাক্সিমামই আপনার
ডেডিকেশন সার্ভার হোক অথবা ধরেন শেয়ার্ড হোস্টিং হোক, যে কোনো হোস্টিংয়ের জন্যই আপনাকে এটা তো লোড হইতে হবে। আপনার ইন্টারনেট স্পিডের উপরে নির্ভর করবে যে আপনি কোনো একটা সাইটে ঢোকার পর ওই সাইটটা কত দ্রুত লোড হচ্ছে আর কত দ্রুত আপনাকে সব কিছু ফ্রিভাবে দেখার সুযোগ করে দিচ্ছে। সো এইটার দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে আপনার ইন্টারনেট স্পিড, আরেকটা হচ্ছে ওরা যে ওদের জিনিসগুলা, ওদের ইমেজ, ওদের সব কিছু যে ওরা আপ করছে ওই ইমেজগুলা কত বেশি ভারী। যত লাইট হবে, যত কম কেবি হবে, দ্যাট মিন্স লাইট ওইটা তত দ্রুতই ওপেন হবে। সো পসিবিলিটিটা কি, আপনার যে কোনো স্পিড যদি বেশি থাকে ইটস গুড, তখন আর কোনো সমস্যা নাই। কিন্তু স্পিড যখন কম থাকবে, স্পিড যখন কম থাকে তখন কিন্তু একটা সাইট যদি হেভি হয়, আপনার যদি অনেক 6 MB একটা ইমেজ হয়, সেটা আপনাকে লোড করতে অনেক সময় নেবে। দেখেন এখানে মাত্র জেপ্যাগ 352 KB, লেস দেন 500, আই মিন হাফ এমবিরও কম। যেখানে 6 MB ছিল সেখানে হাফ এমবিরও কমে চলে আসছে জিনিসটা। আপনার প্রয়োজন মতো আপনি এই যে মিডিয়াম, এখানে কোয়ালিটি হাই, দেখেন আরেকটু বাড়বে নিশ্চয়ই, হ্যাঁ 946 হয়ে গেছে। আপনি যদি লো দেন তাহলে আরও কমবে, 243 হয়ে গেছে। কোয়ালিটি 10 থেকে যদি আরও কমায় দেন, আমি যদি 7 দেই তাহলে আরও কমে গেল। এখন রিগার্ডিং টু ইয়োর রিকোয়ারমেন্ট, আপনার এই জিনিসগুলো চেঞ্জ করে করে দেখতে হবে, বুঝতে হবে। এই জিনিসগুলো চেঞ্জ করে করে যদি আপনি না দেখেন তাহলে আপনি বুঝবেন না যে আপনার কি হচ্ছে জিনিসগুলা। এরপরে হইল এক্সপোর্ট, ইম্পোর্ট, এগুলা খুব বেশি আপনার এখানে দরকার হয় না, অটোমেটিক এগুলা খুব বেশি আমি জানি না। এরপরে ফাইলে এটুকুই। এখানে এসে কিছু জিনিস আপনার জানতে হবে, এডিটে এসে, আচ্ছা এগুলিও টেকনিক্যাল অনেক টার্মস, এগুলি আপনার আস্তে আস্তে পরে জানতে হবে। ইমেজ, হ্যাঁ ইমেজে এসে কিছু কাজ আপনাকে করতেই হবে। ইমেজ যদি আপনি অ্যাটলিস্ট ধরেন আপনি হ্যাঁ রিটাচিং করলেন না, কিন্তু জাস্ট কালারটা তো অ্যাডজাস্ট আপনাকে করতেই হবে। কালারটা অ্যাডজাস্ট করার জন্য এখানে দেখেন মোড, আমরা এই কোন স্কেলে আমরা কাজ করব, আমরা কি CMRGB-তে কাজ করব না CMYK-তে কাজ করব। আপনার কোনো কিছু যদি ধরেন এন্ড অফ দ্য ডেতে আপনি একজন প্রিন্ট ডিজাইনার, আপনাকে এই ছবিটা ইলাস্ট্রেটরে নিয়ে যেতে হবে, ইলাস্ট্রেটরে এই ছবিটার ডিজাইন কমপ্লিট করতে হবে, ইলাস্ট্রেটর থেকে আউটপুট দিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে CMYK-তে কাজ করতে হবে, কারণ ইলাস্ট্রেটরের প্রসেসটাই হলো CMYK, প্রিন্ট ডিজাইন, যেই প্রিন্টের ডিজাইনটাই CMYK-তে হয়। অ্যাকচুয়ালি এটার আমি আমি অত ডিটেল বা একদম ফিক্স বলতে পারবো না, এটাও ডিপেন্ড করে আসলে আপনার ফাইনাল প্রিন্টটা আপনি কিভাবে দিবেন। এখন তো ডিজিটাল অনেক কিছুই চলে আসছে। সো আপনি যে প্রিন্ট করাবে আপনাকে এখনই জানতে হবে যে আপনি ফাইনাল প্রিন্টটা আসলে কিভাবে দিবেন, ওইভাবে আপনার কালারটা সেট করতে হবে। আপনি যদি RGB-তে দেন সব কিছু RGB-তে থাকতে হবে, এটা আমার ধারণা, বা এটা আমি মোটামুটি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি যদিও খুব বেশি এগুলা নিয়ে কাজ করি নাই, কিন্তু করেছি, কম বেশি করেছি, ওই জায়গা থেকে বলছি যে যেই ডিজাইনার, সরি যেই টেকনিক্যাল যেই পার্সনটা আপনার ধরেন প্রিন্টে কাজ করে, ওরা জানবে, বা আপনার যেই প্রসেসের যেই লোকটা প্রিন্ট নিয়ে ঘাটাঘাটি করে ওরে জিজ্ঞেস করলে আপনি জেনে যাবেন যে ভাই আমি কি সব কিছু RGB-তে করবো না CMYK-তে করবো, আপনি ফাইনাল প্রিন্টটা কিভাবে দিবেন, ফাইনাল প্রিন্টটা কি RGB হবে না CMYK-তে হবে। কেন এক থাকতে হবে এটা আমার মোটামুটি নলেজ থেকে আমি বলছি, কারণ মেশিনে আপনাকে যখন RGB সিলেক্ট করে দিবে তখন এখানে যেই নাম্বার, যেই ভ্যালু আছে, এই ভ্যালু RGB যদি থাকে ওই মেশিন সব RGB হিসেবে কাউন্ট করবে, আর যদি CMYK দেয়া থাকে CMYK হিসাবে কাউন্ট করবে। সো কখনো কখনো যদি, এখন আছে কিনা আমি জানি না, এমন যদি হয় যে ও অটোমেটিক কাউন্ট করতে পারে না, মেশিনটা অটোমেটিক কাউন্ট করতে পারে না যে ও এটা RGB, ওকে লেটস গিভ হিম RGB কালার, অ্যান্ড এইটা CMYK, ওরে আপনি CMYK দিলেন, ও যদি অটোমেটিক সেপারেট করতে না পারে
সো ওই সময় যদি শুধুমাত্র সবকিছু 8 জিবি সিগন্যাল দিয়ে দেয়, ওরা যদি বলে দেয় যে হ্যাঁ তুমি 8 জিবি প্রিন্ট করো, তখন ওই ভ্যালু তো চেঞ্জ হয়ে যাবে। এই ভ্যালুটা চেঞ্জ হয়ে আপনার যে মেইন অরিজিনাল কালারটা, যেই কথাটা বলার জন্য এতগুলো কথা বললাম, আপনি যেই অরিজিনাল কালারটা এখানে আপনার কম্পিউটার দেখতে পাচ্ছেন, ফাইনাল প্রিন্টে কালার অন্যরকম হয়ে যাবে, কারণ 8 জিবি অ্যান্ড সিএমওয়াইকে টোটালি ভিন্ন। 8 জিবি হলো রেড, গ্রিন, ব্লু, আপনার এই কম্বিনেশনে আপনাকে কালার ক্রিয়েট করে দেয়। সিএমওয়াইকে হলো সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। কে মানে ব্ল্যাক, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এই চারটার কম্বিনেশনে একটা কালার বানায়। সো খুব স্বাভাবিক ওয়েতে, তাই না? আপনার তিনটা টার্মস ইউজ করে কোনো কিছু একটা বানানো এবং চারটা টার্মস ইউজ করে কোনো কিছু একটা বানানো। তো আপনি যদি চারটা টার্মস ইউজ করে কোনো কিছু একটা বানান এবং ফাইনাল আউটপুটের সময় ওরে বলেন যে তুমি শুধু এখান থেকে তিনটা নাও, তাহলে আপনার একটা মিসিং। অথবা আপনি তিনটা করে বানালেন কিন্তু আপনার ফাইনালি আপনাকে বলা হলো যে তুমি চারটা টার্মস ইউজ করে এইটাকে প্রিন্ট করো, তো তখন তো আরেকটা খুঁজে পাবে না, তখন ও কি করবে, ও এলোমেলো করে ফেলবে। সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। অ্যাডজাস্টমেন্টে এসে আপনার অনেক কিছু ব্রাইটনেস, লেভেল, কার্ভস, এক্সপোজার, ভাইব্রেন্স, অনেক কিছু আছে। এইগুলি আসলে আপনাকে দেখতে হবে যে কোনটাতে কিভাবে কাজ করে, কোনটা কি অ্যাপ্লাই করলে কি হয়। আমি আপনাকে যে দুইটা জিনিস আমি খুব বেশি ইউজ করি সেটা হচ্ছে দুইটা জিনিস না, তিনটে চারটা জিনিস বেসিক্যালি: ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কার্ভস, কালার ব্যালেন্স। এই যে কোনো কালারের জন্য আমি এই কয়টা জিনিস খুব বেশি ইউজ করি। আর হিউ স্যাচুরেশনটা কখনো যদি কোনো কিছু একদম হিউ নিয়ে কাজ করতে হয়, দেখেন কালারটা আমি একদম -100-এ নিয়ে আসলাম, মানে একদম ব্ল্যাক হয়ে গেল। আমি একটু ওই যে একটু পুরনো পুরনো আর্টিস্টিক ভাব দেয় না, ওই ভাবের জন্য আপনাকে এই হিউ স্যাচুরেশন নিয়ে কাজ করতে হবে। এরপরে দেখেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই যে মেইন হিউটা যদি আপনি চেঞ্জ করেন, আপনার অটোমেটিক্যালি আপনার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো হিউ স্যাচুরেশনের কাজ হলো এটা। এবং ব্রাইটনেস, কন্ট্রাস্ট মানে আপনি আপনার কালো রংটা উজ্জ্বল করলেন, উজ্জ্বল করে এটাকে আরেকটু কন্ট্রাস্ট মানে আরেকটু লুক্রেটিভ করলেন, খুব সিম্পল ওয়ে। এরপরে আপনি অবশ্যই আপনাকে সিলেক্ট করে নিতে হবে, আদারওয়াইজ কাজ হবে না। অটো টোন, অটো কন্ট্রাস্ট, এগুলা সব সিলেক্ট করলেই অটো অটো চলে আসবে। ইমেজ সাইজ, ওই যে ইমেজ সাইজের কথা বললাম, আমাদের এই ইমেজটা এখন হিউজ, অনেক বড়। আমি যেই রেশিওতে ছবিটা তুলেছিলাম ওই রেশিওতেই ছবিটা এখন দেখতে পাচ্ছি আমরা। এই ছবিটা ছোট বড় করার জন্য আপনাকে এই ইমেজ সাইজটা ইউজ করতে হবে আপনার যে প্রয়োজনে। আপনি ছোট বড় করতে চাইলে ইমেজ সাইজ আর রেজুলেশন। রেজুলেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার ইমেজ সাইজ যত বেশি হোক কম হোক, এটার উপরে ডিপেন্ড করবে যে ডেপথ। রেজুলেশনটা যদি বেশি বেশি হয় তাহলে বেশি ইনফরমেশন, ইমেজটাতে বেশি ইনফরমেশন থাকবে। আর রেজুলেশন যদি কম হয়, এই ইমেজটাতে কম ইনফরমেশন থাকবে। ডেপথ, পিক্সেল রেশিওটা যেটা, পিক্সেল ডেপথটা কম থাকবে। আমি এখানে অনেক কিছুই বললাম যেটা সায়েন্টিফিক্যালি অ্যাকুরেট না। এই যে রেজুলেশনের কথা বললাম, এটা হয়তো অফিসিয়াল আরেকটা ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, আরেকটা ভাষা থাকতে পারে, আমি ওইটা জানি না। সো আমি কিন্তু মাস্টার না, আমি কিন্তু কোনো টিচার না, আর আমি কোনো অ্যাডব থেকে এই কি বলে ঠিকাদারি নিয়ে আসি নাই যে পারফেক্ট জিনিস আপনাদেরকে শেখানোর জন্য। আমি আমার লাইফ সার্ভাইভিং এর জন্য আমি যেই ওয়েতে আমি কাজ করি, আমি শুধু ওইটাই আপনার সাথে শেয়ার করছি। আপনার যদি কোনো সন্দেহ থাকে আমার কোনো ইনফরমেশনে, আমি কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকি, আমি 100 বার সরি বলবো আপনাকে যে হ্যাঁ, আমি মেনে নিব। আমার কোনো সমস্যা নাই। কারণ আমি যে সব জানি, আমার সব অ্যাকুরেট, আমি তা কখনোই বলতে পারবো না। আমার শেখার ইচ্ছা আছে। আপনি যদি আমাকে কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেন, আমি এতে উপকৃত হব এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। সো চলেন, ইমেজ তো দেখলাম, ইমেজ সাইজ, ক্যানভাস সাইজেরও একটা অপশন আছে। কিছু জিনিস আপনি আস্তে আস্তে পরে জানবেন, এই জিনিসগুলো এখন দেখার কিছু নাই। ইমেজ রোটেশন, এই রোটেশন আপনার লেফট রাইটে ওই যে ভার্টিক্যালি, হরিজেন্টালি আপনার ধরেন রোটেশনের কিছু বিষয় থাকে। এখনই আপনার আস্তে আস্তে এই বিষয়গুলি জানবেন। এরপরে লেয়ারে অনেক কিছু, ওই যে লেয়ারের এই দেখেন, এই যে এই লেয়ার প্যানেলটাই ওইখানে।
সো লেয়ারের মোটামুটি বেসিক যে দুইটা তিনটা জিনিস, ওই দুইটা তিনটা জিনিস, লেয়ার অর্ডার, নতুন লেয়ার ক্রিয়েট করা, এই দুইটা তিনটা জিনিস এখানে আগেই আপনি দেখেছেন। এরপরে টাইপ, আমি কখনোই এই টাইপ থেকে কোনো অপশন কোনো ফাংশন নিয়েই আমি কোনো কিছু করি নাই। সিলেকশন থেকে ওই যে ডিসিলেক্ট আপনাকে বলেছিলাম, যদি মনে করে থাকেন, যদি খেয়াল থাকে দেখেন, ডিসিলেক্ট কন্ট্রোল ডি, কোনো কিছু একটা সিলেক্ট থাকলে যখন এটাকে আপনি ডিসিলেক্ট করতে চাইবেন তখন আপনাকে কন্ট্রোল ডি চাপতে হবে। এখন এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে রিসিলেক্ট, সেম সিলেকশনটাতেই আপনি যদি যেতে চান তাহলে শিফট কন্ট্রোল ডি চাপলে আবার রিসিলেক্ট হয়ে যাবে। ইনভার্সের কথা বলছিলাম, আমি ইনভার্ট বলছি, ইনভার্টটা এখন ইনভার্স। কন্ট্রোল শিফট আই, কোনো কিছু একটা, ধরেন আপনি আমার বডিটা সিলেক্ট করছেন কিন্তু আপনি চান ব্যাকগ্রাউন্ডে সিলেকশনটা নিয়ে যেতে, আপনি শিফট কন্ট্রোল আই দিলে ওইটা রিভার্স হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। এরপরে অল লেয়ার, এখানে কিছু আরও জিনিস আছে যেগুলি আপনি আস্তে আস্তে জানবেন, পরে কাজ করতে করতে হয়তো কিছু জিনিস সামনে আসবে। ফিল্টারে আমি সবসময় যেই জিনিসটা ফটোশপে ইউজ করি সেটা হলো ব্লার। আমি আপনাদের এই ব্লারটাই দেখাতে চাই, ব্লারটাই বেশি দরকার হয়। এই বক্স ব্লার দিয়ে আপনি কোনো কিছু একটা যদি ব্লার করতে চান তাহলে আপনি এই ব্লার করে ফেলতে পারবেন। সো আমি এখন এই ব্লারটা চাই না, আমি এখন কন্ট্রোল জি মানে কন্ট্রোল জেড চেপে আমি আবার আগের অবস্থায় ফিরে আসলাম। এই ফিল্টারে এই জিনিসটা ছাড়া ফটোশপে আমি খুব বেশি একটা কিছু ইউজ করি না। আর একটা জিনিস, কখনো কখনো আমরা ভিডিও থেকে ছবি নিয়ে থাকি, ভিডিও থেকে যখন ছবি নেই ওই ছবিটা কখনো কখনো কাপা কাপা দেখা যায়। যখন কাপা কাপা দেখা যাবে তখন এই যে ইন্টারলেস দিলে আপনার ওই কাপা কাপা ভাবটা চলে গিয়ে আপনার ছবিটা ফিক্স হয়ে যাবে। এই যে আমার এই ছবিটা যেমন ক্লিয়ার ফ্রেশ দেখা যাচ্ছে, এরকম ক্লিয়ার ফ্রেশ দেখা যাবে। এরপরে দিস ইজ ইট, এখানে আর কিছু নাই। 3D ভিউ, উইন্ডোজে এসে আপনার অনেক কিছুই, উইন্ডোজ মানে হইছে আমরা এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসের যাবতীয় যত কিছু আছে এই সব কিছুই এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন। কোনো কিছু একটা দেখেন লেয়ারটা চলে গেল, আমি লেয়ারের টিক চিহ্নটা উঠাই দেওয়ার সাথে সাথে লেয়ারটা চলে গেল। আমি এই যে দেখেন আমরা শুধু দেখতে পাচ্ছি এই অ্যাডজাস্টমেন্ট, কালার, প্রপার্টিজ, টাইমলাইন, অপশন, টুলস, আর এই যে আমাদের মেইন ইমেজটা, রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমাদের যেই এই ফাইলটা দেখতে পাচ্ছি। আর বাকি সব কিছু এখন হাইড, আমরা দেখতে পাচ্ছি না। এখন আপনি যদি একটা একটা করে সব কিছু ক্লিক করতে থাকেন তখন এই সব কিছু চলে আসবে। দেখেন আমি ক্যারেক্টার ক্লিক করার সাথে সাথে ক্যারেক্টার চলে আসছে। একটা জিনিস এখনো আমাদের বাকি, সেটা হচ্ছে টেক্সট। আপনি যদি আপনার কোনো ফাইলে কোনো কিছুতে কিছু লিখতে চান তাহলে আপনাকে এই যে টেক্সট ফাইলটা এই টিতে ক্লিক করে এখানে এসে ছেড়ে দিতে হবে। এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথেই দেখেন একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে, লেখা আছে টি। আমি যদি এখন লিখি ফটোশপ মাস্টার ক্লাস, তার আগে ফন্ট চেঞ্জ করতে হবে। আপনার যদি বাংলাতে কোনো কিছু লিখতে হয় আপনাকে বাংলা ফন্ট চেঞ্জ করতে হবে। আমার এখন কংস এমজি আছে, যারা হচ্ছে বাংলা ফন্ট সম্পর্কে যাদের ধারণা আছে, কংস এমজি একটা বাংলা ফন্ট। কিন্তু আমরা আপাতত এটা ইংলিশেই লিখতে চাই। ইংলিশে লিখতে চাইলে কি হবে, আমি একটা ইংলিশ ফন্ট আমাকে সিলেক্ট করতে হবে। ইংলিশ ফন্টটা সিলেক্ট করে আমি লিখবো এখন ফটোশপ মাস্টার ক্লাস, কালস না CLASS ক্লাস। দেখেন ফটোশপ মাস্টার ক্লাস লিখলাম। আমার এখন এইটার সাইজ কত, সাইজ হলো 80 ফিট। হ্যাঁ, আমি এটা 100 করলাম, 100 হইল। আচ্ছা, এখন চলেন আমরা, এতক্ষণ তো আমাদের এই কত সাইজ কি করব এটার আসলে কোনো ফিক্স ইমেজ সাইজ আমরা করি নাই। আমরা এখন একটা ফিক্স ইমেজ সাইজ করি। এই ফিক্স ইমেজ সাইজটা কেমন, একটা নিউ ফাইল নেই। নিউ ফাইলটা আমরা 1920 ফুল এইচডি একটা কম্পোজিশন রেডি করি। 1920 রেজুলেশন 72। এই সব কিছু ধরে সিলেক্ট করে ধরেন আমরা এখানে নিয়ে যাই। দেখেন এটা সব কিছু অনেক বড়, আমাদের মেইন কম্পোজিশনটা অনেক বড়। কি করলাম এখানে দেখেন, এখানে আমি
সবকিছু তো আমার সিলেক্ট আছে, আমি কন্ট্রোল টি চাপলাম, কন্ট্রোল টি চেপে এই ট্রান্সফর্ম অপশনটা পেলাম, ট্রান্সফর্ম অপশনটাকে আমি রেশিও অনুযায়ী ছোট বড় করার জন্য কন্ট্রোল শিফট চাপলাম। আমি ফটোশপ মেবি 14, আই এম নট শিওর, আমার মনে হয় 14, ফটোশপ 14 ইউজ করতেছি, এই জন্য এখানে এখনো একটু ডিফারেন্স আছে। যারা একদম নিউ ফটোশপ 2019, এখানে আরেকটু এই বিষয়ে আরেকটু চেঞ্জ আসছে। সো এই চেঞ্জটাও আপনাকে খেয়াল রাখতে হবে। বাট এইখানে এখনো পর্যন্ত আমরা এইভাবেই কাজ করে যাচ্ছি, যে কন্ট্রোল টি চেপে ধরে কোনো কিছু একটা করতে হবে। এখন দেখেন এই যে ফটোশপ মাস্টার ক্লাস, আমি এই ফটোশপ মাস্টার ক্লাস লেখাটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই। ফটোশপটা একটা লাইনে রাখতে চাই, মাস্টার ক্লাসটা আরেকটা লাইনে রাখতে চাই। সেই জন্য দেখেন আমি এটা ক্লোন করে ফেলবো। এইটা চেপে ধরে জাস্ট এখানে ছেড়ে দিলেও ক্লোন হয়ে যায়। দেখেন আমি আরেকটা ক্লোন লেয়ার পেয়ে গেলাম। শর্টকাট টেক্সট লেয়ারটা পাওয়ার জন্য জাস্ট টি প্রেস করলে আপনি শর্টকাট টেক্সট লেয়ারটা পেয়ে যাবেন। তারপরে সিলেক্ট করে আপনি জাস্ট সিলেকশনটাকে রিমুভ করে দিলেই হয়ে যাবে। এখন আমি এটাকে 100, এটাকে 150 করলাম। এখন দেখেন আমি একটা প্রপার কম্পোজিশন দাঁড় করাই। প্রপার কম্পোজিশন দাঁড় করানোর জন্য ফটোশপটা উপরে থাকলো, মাস্টার ক্লাসটা নিচে থাকলো। ডিজাইন কিন্তু এই যে দেখেন সিস্টেমেটিক্যালি আস্তে করে আপনি একটা প্রপার গাইডলাইনে ঢুকে একটা কম্পোজিশনে চলে আসলেন। আমি এখন এই যে আমার যে ভিডিওটা, এই ভিডিও থাম্বনেলটাই বানাচ্ছি। এই ভিডিওর থাম্বনেলটা আমার এখানে এটা যা দেখছি, এই দেখে আমার মনে হচ্ছে যে আমি ফটোশপ লেখাটা টোটালটাই ক্যাপিটাল লেটারে দিব। ফটোশপ মাস্টার ক্লাস দেখেন, এখন এটা কিন্তু আরো বোল্ড দেখা যাচ্ছে, দেখতে আর একটু ভালো দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে যে আরো একটু বোল্ড দেখতে পাচ্ছি আমি জিনিসটাকে। এখন এই যে কালারে এসে আমি চাই যে মাস্টার ক্লাসটা একটু অন্যরকম কালার হবে। সাথে সাথে আমি এইটারও চেঞ্জ করে ফেলতে চাই। মাস্টার ক্লাস দেখেন এখন কিন্তু একদম টোটালি একটা অন্যরকম ফিল চলে আসছে। সেম জিনিস, কিন্তু এই সেম জিনিসটাতেই দুই রকম দুইটা ফিল পাচ্ছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আমি আমার এই ছবিটা যে আমি একটু কারেকশন করেছিলাম, এই কারেকশনটা এখন আর নাই। দেখেন এই যে এই লেয়ারটা, এইখান থেকে আমি চাইলে কিছু কারেকশন করতে পারি, যেই কারেকশনটা পরবর্তীতে আমি আমার এইটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মতো। এই যেমন আমি কার্ভটা নিলাম, আমার এই ছবির উপরে একটা কার্ভ লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন এই ছবিটার জাস্ট এই লেয়ারটার নিচে যেই লেয়ার, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা, এই লেয়ারের নিচে যারা থাকবে তারাই শুধু এফেক্টেড হবে। এই লেয়ারের যা কিছু পরিবর্তন করা হবে। আমি নিতে চাই কালার ব্যালেন্স নিয়ে দেখেন আমার ওই যে ইয়েটাও চেঞ্জ হচ্ছে। ব্যাকগ্রাউন্ডের আমার যে আগে একদম গ্রে হোয়াইট ছিল, ওই গ্রে হোয়াইটটাও এখন একটু চেঞ্জ হয়ে এইটার কালার হয়ে গেছে। সরি, আমার ঘুম থেকে উঠার টাইম হয়েছে, আমার অ্যালার্ম বাজছে। হ্যাঁ, এখন দেখেন আমরা পরিপূর্ণ একটা ডিজাইন পেলাম। এখন এই ডিজাইনটা ক্লিয়ারলি দেখার জন্য আমি চাই যে আমার স্ক্রিনটা একটু ফ্রি হোক। শিফট ট্যাব, ও সরি, নট শিফট, অনলি যদি ট্যাব চাপ দেন, আপনি ট্যাব চাপ দিলে দেখেন এই স্ক্রিনটা একদম ফ্রি হয়ে যাচ্ছে অনেক কিছু। সো আমি ক্লিয়ারলি একদম স্মুথলি আমার ডিজাইনটা দেখতে পাচ্ছি। কিন্তু আমি চাই যে এটার একটু উপরে উঠাই।
দেখুন, দেখেন এখন একদম ক্লিয়ারলি আমি আমার ডিজাইনটা ডিজাইনটা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এটা কেন আসতেছে? আচ্ছা, এখন মনে হয় আসবে। হুম। আমি একদম স্মুথলি আমি যখন কোনো ক্লায়েন্টকে কোনো কাউকে যখন দেখাবো, আমরা জানি যে হ্যাঁ আমাদের ডিজাইনটা কেমন, কিন্তু কোনো অবস্ট্রাকল কোনো ঝামেলা নিয়ে কোনো ক্লায়েন্টকে কিন্তু আমরা আবার দেখাইতে পারবো না। সেই জন্য যখন কোনো ক্লায়েন্টকে কোনো কিছু প্রিভিউ করব তখন এইভাবে একদম ক্লিয়ারলি প্রিভিউ করব। সো দিস ইজ ইট। যারা আমার এই পুরা ক্লাসটা যারা ফলো করলেন আমার মনে হয় তারা অনেক উপকৃত হবেন। এরপরেও কারো যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, এই সবগুলা কোশ্চেন আপনি আমাকে যখন তখন আস্ক করতে পারেন, আমি রিপ্লাই দিব। আমার একমাত্র মিশনই হলো আমি শিখবো, আপনাদেরকে শেখাবো, আপনাদের কিভাবে হেল্প করতে পারি এই নিয়েই আমি এখন কাজ করে যাচ্ছি। আমার একমাত্র ইন্টেনশন হলো আমি কিভাবে আপনাদের উপকারে আসতে পারি এইটা নিয়ে, আমার স্কিলটা ডেভেলপ করা, এইটা নিয়ে আপনাদের সাথে কথা বলা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে আমাকে সহযোগিতা করুন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। থ্যাংকস অ্যাগেন। ফর নাও, বাবাই।